আজকে আমরা ট্রেজারি ম্যানেজমেন্টের লিকুইডিটি ম্যানেজমেন্ট একটু পড়বো। এটা আসলে চ্যাপ্টারের নাম হচ্ছে অ্যাসেট লাইবিলিটি ম্যানেজমেন্ট। তো অ্যাসেট লাইবিলিটি ম্যানেজমেন্ট নিয়ে আমি আসলে ডিটেলস আপনাদেরকে পড়াতে চাচ্ছি না। এখানে কে মার্ক করতেছেন? আচ্ছা, তো অ্যাসেট লাইবিলিটি ম্যানেজমেন্ট নিয়ে আমি এর আগেও আপনাদেরকে অনেক পড়াইছি যে অ্যাসেট লাইবিলিটি ম্যানেজমেন্টের অ্যাপ্রোচ গুলো কি, অ্যাসেট লাইবিলিটি ম্যানেজমেন্টের কোন কোন অ্যাপ্রোচ গুলো থাকে, পুল অফ ফান্ড থাকে, কনভার্সন অফ ফান্ড থাকে, এরকম বিভিন্ন গ্রাফ পড়াইছি আপনাদেরকে। তো আমি এই জন্য অ্যাসেট লাইবিলিটি ম্যানেজমেন্টের টোটাল পার্টটা এখানে নিয়ে আসিনি, কারণ এটা আমার মনে হয় না আর এখানে এনে পৃষ্ঠা নষ্ট করার দরকার আছে। এই জন্য আমি এটা এখানে আনিনি। তো অ্যাসেট লাইবিলিটি ম্যানেজমেন্টে পুল অফ ফান্ড, কনভার্সন অফ ফান্ড, এগুলো যে পড়াইছিলাম মনে আছে আপনাদের? স্যার, জি স্যার। আচ্ছা, তো এবং ডিফারেন্ট এসপেক্টে অ্যাসেট লাইবিলিটি ম্যানেজমেন্ট কিভাবে থাকে, ডিফারেন্ট এসপেক্টে সেগুলো পড়াছিলাম। যে ব্যালেন্স শিটে কিভাবে থাকে, আমাদের আর্নিং প্রফিট কিভাবে থাকে, বটম লাইনে প্রফিট কিভাবে থাকে, এগুলো মনে হয় আপনাদের পড়াছিলাম। এগুলো আপনাদের মনে হয় খেয়াল আছে, এবং ওই শিটও দিছি আমি আপনাদের। এই জন্য আমি আজকে আর ওই পার্টটা এখানে আনিনি, কারণ এটা পৃষ্ঠা নষ্ট করার দরকার নেই। এই জন্য আনিনি আর কি। হ্যাঁ, তো আমরা লিকুইডিটি ম্যানেজমেন্ট কি জিনিস? লিকুইডিটি ম্যানেজমেন্ট হচ্ছে একটা আমাদের যে ফিনান্সিয়াল ইনস্টিটিউট বা ব্যাংকের যে ক্যাশ ইন হ্যান্ড কতটুকু থাকবে, মানে ক্যাশ কতটুকু থাকবে, আমার যে ডিপোজিট হোল্ডার যারা আছে তাদেরকে আমরা ক্যাশ কি পরিমাণ তাদের লাগবে, সেটা হচ্ছে বেসিক্যালি লিকুইডিটি ম্যানেজমেন্ট বলে আর কি। আমাদের ক্যাশ কতটুকু হাতে রাখা লাগবে, যারা আমাদের ডিপোজিট হোল্ডার আছে তাদেরকে যেন আমরা ইনস্ট্যান্টলি ক্যাশের সাপোর্টটা দিতে পারি যদি টাকা চাইতে আসে, সেটা হচ্ছে বেসিক্যালি আমাদের লিকুইডিটি ম্যানেজমেন্ট। এই জন্য আমাদের কিছু প্রসেস আছে। প্রসেস গুলা কি? একটা হচ্ছে ক্যাশ ফরকাস্টিং, যে আমাদের আসলে কারা আমাদের এখানে কি পরিমাণ সেভিংস অ্যাকাউন্ট আছে, কি পরিমাণ কারেন্ট অ্যাকাউন্ট আছে, কি পরিমাণ এসএমডি অ্যাকাউন্ট আছে, কি পরিমাণ এফডিআর অ্যাকাউন্ট আছে, এফডিআর অ্যাকাউন্ট গুলোর ম্যাচুরিটি কিভাবে আছে, স্কিমের ম্যাচুরিটি কিভাবে আছে, এইটার জন্য আমার ক্যাশ ফরকাস্টিং করতে হবে। আসলে কিভাবে টার্ন ওভার হয়, আমাদের যারা এখানে যারা এফডিআর অ্যাকাউন্ট রাখছে, যারা স্কিম অ্যাকাউন্ট রাখছে, আমাদের হঠাৎ করে দেখা যাচ্ছে যে ম্যাচুরিটির আগে টাকা তুলতে আসতে পারে। অর্থাৎ এফডিআর এর টাকা রাখছে ঠিক, এফডিআর করছে, বাট এফডিআর এর ম্যাচুরিটির আগে টাকা তুলতে আসতে পারে। তাহলে এই ধরনের ফরকাস্টিং আমাকে আগে জানতে হবে। সেটা কিন্তু আমাদের অ্যাসেট লাইবিলিটি ম্যানেজমেন্টের যে এএলএম ডেস্ক আছে ওরা করে আর কি। অ্যাসেট লাইবিলিটি ম্যানেজমেন্টের তিনটা ডিপার্টমেন্ট আছে আমাদের ট্রেজারি ডিপার্টমেন্টে। ট্রেজারি ডিপার্টমেন্টে মনে আছে তিনটা ডিপার্টমেন্টের কথা? ট্রেজারি ডিপার্টমেন্ট তিনটা ডিপার্টমেন্ট আছে, আমি বলছিলাম। ব্যাক অফিস, ফ্রন্ট মিড অফিস, অফিসার। মিড অফিস। ভেরি গুড, ভেরি গুড। ফ্রন্ট অফিস, মিড অফিস এন্ড ব্যাক অফিস। তো আমাদের যে ফ্রন্ট অফিস, ওই ফ্রন্ট অফিসের ভিতরে একটা ডেস্ক আছে যেটা এএলএম ডেস্ক, অ্যাসেট লাইবিলিটি ম্যানেজমেন্ট ডেস্ক আছে। ওদের কাজ হচ্ছে এই ধরনের কাজগুলা অবজারভেশন করা। কি প্রথম কাজ হচ্ছে কি? ক্যাশ ফরকাস্টিং করা। দেন হচ্ছে ম্যানেজিং শর্ট টার্ম ডেট অব্লিগেশন এন্ড ইনভেস্টমেন্ট। আমাদের যে শর্ট টার্ম যে অব্লিগেশন গুলো, ডেট লোনের যে অব্লিগেশন গুলো আছে, এবং আমাদের যে ইনভেস্টমেন্ট যেটা আছে, সেইগুলাকে টাইমলি মনিটরিং করা। যে আমাদের আমরা আমরা যদি কোনো লোন নিয়ে থাকি, বা আমরা যে শর্ট টার্ম যে ইনভেস্টমেন্ট গুলো করছি সেটার মনিটরিং করা, ম্যানেজ করা আর কি। যে আমরা শর্ট টার্ম যে লোন নিছি এবং আমরা যে লোন দিছি সেটা আসলে এই ম্যাচুরিটি গ্যাপটা ম্যানেজ করা। তাহলে কি হবে? আমাদের ক্যাশ ইনফ্লোটা ঠিক থাকবে। অ্যাসেসিং লাইন অফ ক্রেডিট, অর্থাৎ আমাদের যে আমরা যে লোন গুলো দিছি এবং আমরা লোন দিছি কি আমাদের ক্যাশ আউটফ্লো হয়েছে, ক্যাশ আউটফ্লো হয়েছে, আমাদের থেকে ক্যাশ চলে গেছে, তাই না? আমরা যখন ডিপোজিট নিছি আমরা ক্যাশ ইনফ্লো হয়েছে। তো ইনফ্লো আউটফ্লো, অর্থাৎ আমি যে আউটফ্লো যেটা দিলাম সেই আউটফ্লো থেকে আমার কি পরিমাণ ক্যাশ ইনফ্লো হবে। আমি ডিপোজিট যখন পাইলাম তখন কি হলো? আমার ক্যাশ ইনফ্লো হলো। আমি যখন লোন দিলাম তখন কি হলো? আমার ক্যাশ আউটফ্লো হলো। এখন আমার তো আবার ক্যাশ ইনফ্লো থাকতে হবে। অর্থাৎ আমি যে লোন দিলাম, লোন থেকে কিন্তু আমার আবার টাকা আমি ইন্টারেস্ট আকারে পাবো, তাই না? তাহলে আমার ক্যাশ ইনফ্লোটা কেমন আসবে, বা লোনের ম্যাচুরিটি শেষ হয়ে যাবে সেই টাকা আমি ফেরত পাবো, তাহলে আমার ক্যাশ ইনফ্লোটা কেমন হবে এবং আউটফ্লোটা কেমন হবে, এইটার অ্যাসেসিং অফ লাইন ক্রেডিটটা ঠিক রাখতে হবে। এটাকে বলে ম্যাচুরিটি। ম্যাচুরিটি যদি না থাকে তাহলে ম্যাচুরিটি মিসম্যাচ হয়ে যাবে। এরপর হচ্ছে অপটিমাইজেশন অফ অ্যাকাউন্ট রিসিভেবল এন্ড অ্যাকাউন্টস পেয়েবল। অ্যাকাউন্ট রিসিভেবল কখন হয় আর অ্যাকাউন্ট পেয়েবল কখন হয়? আরমান সোহেল জানেন অ্যাকাউন্ট রিসিভেবল এবং অ্যাকাউন্ট পেয়েবল কখন হয়? সোহেল, সোহেল কি আছেন? আছি, হ্যাঁ আছি আছি। হ্যাঁ, অ্যাকাউন্ট পেয়েবল এবং রিসিভেবলটা কি ব্যাংকের?
অ্যাকাউন্ট পেয়েবল হইলো যেটা ব্যাংকে পেমেন্ট করতে হবে, আর রিসিভেবল যেটা ব্যাংক পাবে, গ্রাহকের কাছ থেকে এটা পাবে। এটা কে পাবে, ব্যাংক পাবে নাকি কে পাবে? রিসিভেবল ব্যাংক পাবে। এই অ্যাকাউন্ট পেয়েবলটা আমাদের ব্যাংকের ব্যালেন্স শিটের কোথায় থাকে? আমরা অ্যাসেট লাইবিলিটি যখন ডিফারেন্ট এক্সপেক্টে পড়ছিলাম তখন আপনি এই ক্লাসটা করছেন কিনা আমি জানি না, তো আমরা ওখানে বলছিলাম যে আমাদের এই অ্যাকাউন্ট পেয়েবলটা ব্যালেন্স শিটের একটা কোথায় থাকে, এটা কোথায় থাকে, এটা আমাদের কি কম্পোনেন্ট? লাইবিলিটি। লাইবিলিটি স্যার। ভেরি গুড। Liability, sir, outside liability. এটা হচ্ছে আদার লাইবিলিটিস, এটা হচ্ছে আমাদের আদার লাইবিলিটিস, যেটা ভেরি গুড। তো আমাদের অ্যাকাউন্ট পেয়েবলটা হচ্ছে আমাদের ব্যাংকের আদার লাইবিলিটিস। অ্যাকাউন্ট রিসিভেবলটা তাহলে কি আমাদের ব্যাংকের আদার অ্যাসেট। আদার অ্যাসেট। ভেরি গুড। আরে বাবা, লুৎফুল ভাই থেকে মুখস্থ করে ফেলছে সবকিছু। আচ্ছা, থ্যাংক ইউ। তো আমাদের এই যে আমরা রিসিভেবল যেটা পাবো সেটা কিন্তু আমরা কোয়ার্টারলি পাই, তাই না? আমরা ব্যাংক থেকে যে ইন্টারেস্টের লোনটা ইন্টারেস্টটা পাই সেটা আমরা কখন পাই? কোয়ার্টারলি বেসিস পাই না? আমরা যখন ব্যাংকের ইন্টারেস্টটা পাই আমরা চার্জ করি কি? Quarterly, sir, quarterly, sir, চার্জ কিন্তু quarterly. মান্থলি করি না, চার্জ করি হচ্ছে কোয়ার্টারলি বেসিস। আর আমরা অ্যাকাউন্ট পেয়েবলটা কিন্তু যে কোনো সময় হইতে পারে, কাস্টমার আইসে যে কোনো সময় টাকা চাইতে পারে, তাহলে অ্যাকাউন্ট পেয়েবলটা কিন্তু মানে দিনেও হইতে পারে, যে কোনো দিন হইতে পারে। তাহলে এইখানে আপনার খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে যে আমার অ্যাকাউন্ট পেয়েবল এবং যে রিসিভেবল যেটা আছে এই প্রসেসটার ভিতরে আপনার ম্যানেজ করা, এটা লিকুইডিটি ম্যানেজমেন্টের একটা অন্যতম গুরুত্বপূর্ণ পার্ট। এখন এটা ম্যানেজটা কিভাবে করতে হবে? ম্যানেজটা এইভাবে করতে হবে, আমরা ডিপোজিট মিক্স যখন করছিলাম তখন কেন মনে আছে ডিপোজিট মিক্স কয় প্রকার বলছিলাম? এই মুহূর্তে মনে ডিপোজিট হচ্ছে না। বলছিলাম তিন প্রকার, একটা হচ্ছে লো কস্ট ডিপোজিট, একটা লো কস্ট ডিপোজিট, একটা হাই কস্ট ডিপোজিট। ঠিক আছে? তাহলে নো কস্ট ডিপোজিট থেকে তো আমার কোনো ইন্টারেস্ট আসে না, সুতরাং এই ডিপোজিটটার উপর কোনো ভরসা করে লাভ নাই। তো লো কস্ট ডিপোজিটটা যেহেতু কিছুদিনের জন্য থাকে, এবং এই লো কস্ট ডিপোজিটের ভিতরে একটা বলছিলাম যে সেভিংস অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্টটা বলছিলাম বাংলাদেশ ব্যাংকের একটা পার্সেন্টেজ আছে যেটা টাইম লাইবিলিটিস হিসেবে থাকে, সেই পার্সেন্টেজটা কত বলছিলাম খেয়াল আছে? সেভিংস এর পার্সেন্টেজটা 91। 91%। ভেরি গুড। আচ্ছা, এটা লুৎফুল্লাহ কি পুরো মুখস্থ করে ফেলছেন নাকি বই? স্যার মাঝে মাঝে একটু দেখি স্যার ওইগুলো আচ্ছা, পুরাতন গুলো। 91% যে এই যে টাইম লাইবিলিটিস আমরা বলছিলাম, তাহলে এটা টাইম ডিপোজিট হিসেবে থাকে। যেহেতু টাইম ডিপোজিট থাকে তাহলে এই টাকাটা কি আমরা ইনভেস্ট করতে পারি, আমরা এফডি এর টাকাটা ইনভেস্ট করতে পারি, আমরা স্কিমের টাকাটা ইনভেস্ট করতে পারি। এখন আমাদের কাজ হচ্ছে আমাদের দেখা যে আমাদের কি পরিমাণ টাকা আমাদের এই সেভিংস এর কাস্টমার, এফডিআর এর কাস্টমার, স্কিমের কাস্টমার, এরা কি পরিমাণ টাকা আসলে আমাদের ব্যাংক থেকে উত্তোলন করে, ফ্রিকুয়েন্টলি বেসিস উত্তোলন করে কি পরিমাণ টাকা। যদি দেখা যায় যে এরা খুব বেশি উত্তোলন করে না, অ্যাকচুয়ালি দেখা যায় ব্যাংকে যদি 100 টাকা রাখা হয়, 100 টাকা এই সেভিংস মোডে, এসএনডি মোডে এবং এফডিআর মোডে এবং স্কিম মোডে রাখে, তাহলে 5 to 10% টাকা হচ্ছে ম্যাচুরিটির আগেই টাকা নিয়ে যায়। 5 to 10% টাকা হচ্ছে এফডিআর এবং স্কিমের টাকা ম্যাচুরিটির আগে নিয়ে যায়। আর এসএনডি এবং সেভিংস এর টাকা অ্যাজ ইউজুয়াল দেখা যায় যে 3 to 5% টাকা, 100 টাকা রাখলে 3 থেকে 5 টাকা সেভিংস এর থেকে বা এসএনডি থেকে টাকা তারা তোলে। এসএনডি থেকে একটু বেশি তোলে, 5 টাকা 5%, আর এসএনডি সেভিংস থেকে সাধারণত 3 থেকে 4% টাকা তোলে। এটা হচ্ছে জেনারেল একটা কন্ডিশন যে, আর এফডিআর এবং স্কিমের টাকা দেখা যায় 5 to 10% ম্যাচুরিটির আগেই টাকা তুলে নিয়ে যায়। তো এইখানে এই ধরনের ক্যালকুলেশনটা করে বেসিক্যালি আমাদের এই লিকুইডিটি ম্যানেজমেন্টটা এখানে করতে হবে। আসলে আমাদের কি পরিমাণ টাকা আমাদের শর্ট টাইমে লাগতে পারে, লং টাইমে লাগতে পারে, কি পরিমাণ টাকা আমরা শর্ট টাইম পেতে পারি, লং টাইম পেতে পারি, এই ম্যানেজমেন্টটা এখান থেকে এই প্রসেসগুলো এখানে দেখতে হবে। এরপরে বলছে টুলস অফ লিকুইডিটি ম্যানেজমেন্ট। এটা খুবই গুরুত্বপূর্ণ, যারা ট্রেজারি ডিপার্টমেন্টে আছে, যারা এএলএম ডেস্কে আছে, তাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলা যায় এই জিনিসটা। মানে একবারে তারা এই জিনিসগুলো খুব প্রতিনিয়ত খেয়াল করতে থাকে। আপনারা হয়তো কোনো কোনো সময় নাম শুনে থাকছেন বা কোনো জায়গায় যদি ব্যাংকের পরীক্ষা দিয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে লাগতে পারে আপনাদের। তো এটা হচ্ছে লিকুইডিটি কাভারেজ রেশিও। প্রথমটা হচ্ছে লিকুইডিটি কাভারেজ রেশিও। লিকুইডিটি কাভারেজ রেশিওটা কি জিনিস? আমাদের যে শর্ট টার্মের যে অব্লিগেশন গুলো থাকে, শর্ট টার্মে যে অব্লিগেশন থাকে, শর্ট টার্ম মানে ইনস্ট্যান্ট টাকা দিতে হইতে পারে, ইনস্ট্যান্ট টাকা দিতে হইতে পারে। আমাদের শর্ট টার্ম যে অব্লিগেশন আছে, লিকুইডিটি কাভারেজ হচ্ছে সেই শর্ট টার্ম অব্লিগেশন গুলো ইনস্ট্যান্টলি আমরা মিটাইতে পারবো কিনা, ইনস্ট্যান্টলি আমরা মিটাইতে পারবো কিনা। তো এইটার জন্য বলা যায় লিকুইডিটি কাভারেজ রেশিওকে এই জন্য বলে হাইলি লিকুইড অ্যাসেট।
মানে খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা, মানে আপনার এই কাভারেজ, যে আপনি একদম তারল্য টাকা আপনার হাতে সবসময় রাখতে হবে আপনার শর্ট টার্ম অব্লিগেশন গুলো মেটানোর জন্য। এটা ব্যাসেলের একটা সূত্র আছে, মানে আমাদের ক্যাপিটালের একটা সূত্র আছে, ক্যাপিটালের ম্যানেজমেন্টের একটা সূত্র আছে এই লিকুইডিটি কাভারেজ রেশিও নিয়ে। সেটা হচ্ছে স্টক অফ হাই কোয়ালিটি লিকুইড অ্যাসেট divided by total net cash flow outflow over the next 30 calendar years. Stock of high quality liquid asset. Stock of high quality liquid asset, এটা মানে কি বোঝাচ্ছে বলেন তো? আপনাদের আপনাদের জ্ঞান থেকে কি বোঝা যায়? স্টক অফ হাই কোয়ালিটি লিকুইড অ্যাসেটটা কি জিনিস? স্টক অফ হাই কোয়ালিটি লিকুইড অ্যাসেট অ্যাসেট, গুলো আছে, অ্যাসেট গুলো স্যার মানে যাতে ইনস্ট্যান্ট আমরা ক্যাশ করতে পারি এই টাইপের আর কি, তাহলে আমাদের ইনস্ট্যান্ট। আমাদের অ্যাসেটের ভিতর কোন অ্যাসেট গুলো আমরা ইনস্ট্যান্ট ক্যাশ করতে পারি? স্যার সে মনে করেন আমি যদি স্যার বন্ড কিনি, বাংলাদেশ ব্যাংকে আমি ট্রেজারি বন্ড কিনে রাখলাম, তো এটা তো স্যার ইনস্ট্যান্ট আমি ক্যাশ করতে পারবো। হ্যাঁ, ভেরি গুড। তারপরে তারপর হলো যে আমার যেটা ক্যাশ থাকে এটা তো ক্যাশ থাকেই। হুম, তারপরে আর অন্যান্য ব্যাংকে, আদার্স ব্যাংকে যদি আমার কিছু টাকা জমা থাকে, সে আমার টাকাটা সোনালী ব্যাংকে আছে, জনতা ব্যাংকে আছে, অগ্রণী ব্যাংকে আছে, সেটাও আমি ইনস্ট্যান্ট ক্যাশ করতে পারবো। তারপরে আর কিরকম কিছু? আর আরেকটা বিষয় আছে স্যার, যেটা ফর্মালিটি আমাদের যদি কোনো টাকা কাছে খাটায় কাস্টমারের এফডিএ লিঙ্ক থাকে, কাস্টমারের এফডিএ যেটা লিয়েন থাকে, এটাও তো আমরা যদি বা ইয়ে করি, সে আমি এটার এগেইনস্টে একটা লোন দিলাম, এখন আমি যদি ইয়ে রিটার্ন করি, তাহলে আমি ইনস্ট্যান্ট এফডিএটা ভাঙে ক্যাশটা করে ফেলতে পারি। না, এটা না, এটা না, এটা এটা হয় না, এটা 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 হবে না। হ্যাঁ, আর অন্য শর্ট কিছু? কল মানি শর্ট টার্ম ডিপোজিট লোন। যদি রাখি আমরা অন্য অন্য কোনো ব্যাংকে, সেটাও তো আমাদের হ্যাঁ হ্যাঁ, হুম। অন্তন কেমন আছেন ভাই? ভালো আছি স্যার। ভালো আছেন স্যার? ছিল ভাই। হ্যাঁ। তো এখন ওই আমাদের, থ্যাংক ইউ জাহাঙ্গীর ভাই, আপনার অনেকগুলো অ্যান্সার ঠিক আছে। আমাদের যেমন ক্যাশ ইন হ্যান্ড, তারপর আমাদের ব্যালেন্স উইথ আদার ব্যাংক, ব্যালেন্স উইথ সোনালী ব্যাংক, ব্যালেন্স উইথ ফরেন ব্যাংক, আদার ব্যাংক ইন বাংলাদেশ, মানি এট কল, কল ডিপোজিট, মানে সরি মানি এট কল, কল মানি, ট্রেজারি বিল, ট্রেজারি বন্ড, স্টক প্রাইস বন্ড, হ্যাঁ, এই টাইপের যে জিনিসগুলো থাকে, এবং আমাদের শর্ট টার্ম বেসিস যে লোন গুলো থাকে, শর্ট টার্ম বেসিস যে লোন গুলো থাকে, এই সবগুলো হচ্ছে আমাদের স্টক বা হাই কোয়ালিটি লিকুইড অ্যাসেট। আমি বুঝাতে পারছি? আচ্ছা, জি স্যার। আপনারা সঠিক তথ্য দিচ্ছেন। এরপরে বলছে যে টোটাল নেট ক্যাশ আউটফ্লো ওভার দ্য নেক্সট 30 ক্যালেন্ডার ডেজ। তো নেট ক্যাশ আউটফ্লোটা কিভাবে কাউন্ট হবে? এটা কাউন্ট হবে হচ্ছে আমার ক্যাশ ইনফ্লো কত এবং ক্যাশ আউটফ্লো কত, এইটা দিয়ে আসলে বোঝাচ্ছে নেট ক্যাশ আউটফ্লো। নেট ক্যাশ আউটফ্লো কিভাবে বের করবো? আমার ক্যাশ আউটফ্লো কত, অ্যাকচুয়ালি আউটফ্লো কত, আর ক্যাশ ইনফ্লো অ্যাকচুয়ালি কত, সেটা দিয়ে নেট ক্যাশ আউটফ্লো বোঝায়। টোটাল ক্যাশ আউটফ্লো মাইনাস টোটাল ক্যাশ ইনফ্লো, এটা দিয়ে সাধারণত বোঝা যায় নেট ক্যাশ আউটফ্লো, মানে অ্যাকচুয়ালি কতটুকু আউটফ্লো আমার আছে। মানে স্যার আমার আমার যেটা ইনফ্লো হবে সেখান থেকে আউটফ্লো বাদ দিলে তো নেট আউট ইনফ্লোটা বের হবে। নেট ক্যাশ আউটফ্লোটা বেরোবে, টোটাল ক্যাশ। আচ্ছা আউটফ্লো আচ্ছা, বেরোবে। জি, আউটফ্লো বেশি হলে ইনফ্লো কম হলে তখন আউটফ্লো তো বের হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো সাধারণত দেখা যায় এই যে আমাদের যে ইনফ্লোটা সাধারণত থাকে হচ্ছে আউটফ্লোর 75%, মানে ক্যাপ করা থাকে আর কি। সাধারণত দেখা যায় 75% হয় সাধারণত, ম্যাক্সিমাম ইনফ্লোটা থাকে হচ্ছে ম্যাক্সিমাম 75% আউটফ্লো। এই জন্য আপনার যে স্টক অফ হাই কোয়ালিটি অ্যাসেট এবং এই যে আউটফ্লো যেটা থাকে, সেটার একটা উদাহরণ দিয়ে আমি একটু বোঝানোর চেষ্টা করি আপনাদেরকে। ধরেন আমার ব্যাংকের ডিপোজিট আছে হচ্ছে 2000 কোটি, ঠিক আছে? তো আমার ব্যাংকের লোন থাকতে পারবে কত? ম্যাক্সিমাম 1740 কোটি, এটা তো মনে আছে? 87। 87%, তাই না? জি স্যার। তো আমার ব্যাংকের লোন থাকতে পারবে হচ্ছে 1740 কোটি। এখন আমার ব্যাংকের যে আছে, আমার যে ব্যাংকের যে স্টক অফ হাই কোয়ালিটি লিকুইড আছে, ধরলাম যে এটা আছে আমার 25%, 500 কোটি। লিকুইড আছে 25%, তার মানে 1740-এর 25%, হ্যাঁ, 1740-এর 25%, টোটালের হবে না। হ্যাঁ টোটালের। এই যে 1740 কোটি অ্যাডভান্স লোনস, তার 25%।
আমার ক্যাশ আউটফ্লো আছে, ধরলাম যে আমার ক্যাশ আউটফ্লো আছে 35%, ক্যাশ আউটফ্লো আছে 35%। ক্যাশ আউটফ্লোটা কিভাবে ক্যালকুলেশন হবে? ডিপোজিটের এগেনস্টে, ডিপোজিটের এগেনস্টে। তাহলে কত হলো? 700 কোটি। আমার ক্যাশ ইনফ্লো ধরুন, আমি ধরলাম যে আমার ক্যাশ ইনফ্লো আছে 20%। আমার যে লোন আছে, লোনের 20% আমার ক্যাশ ইনফ্লো আছে, আর আউটফ্লো আছে কত পার্সেন্ট? 35%। তো তাহলে আমার নেট ক্যাশ আউটফ্লো কত আছে? 15%। এটা বিয়োগ 15%। নেট ক্যাশ আউটফ্লো হচ্ছে, বের করবো আমি এটার থেকে এটা বিয়োগ। এটাকে বুঝাইতে পারছি? এটা স্যার হচ্ছে এটা আমার তো স্যার ইয়েতে দেখা যাচ্ছে না স্যার। স্ক্রিনটা দেখা যাচ্ছে না? না না স্যার, না না এই জন্যই তো স্যার প্যাচ ও লাগতেছে কেন? ওকে ওকে, বলেন না কেন? আমি তো আপনি বলছি আপনার স্ক্রিন মানে বুঝতে পারতেছেন। না না স্ক্রিনে দেখা যাচ্ছে না স্যার। আরে এখন দেখা যাচ্ছে? আমি এখন দেখা যাচ্ছে স্যার, এখন দেখা তাহলে যাচ্ছে। তাহলে আমি এতক্ষণ ধরে বলে যাচ্ছি, আপনাকে বলবেন না? আমি তো বলছি আপনারা দেখতে পাচ্ছেন। আচ্ছা, তো আর সে ফর এক্সাম্পল আমার ব্যাংকে ডিপোজিট আছে 2000 কোটি, জি স্যার। আর লোন আছে 1740 কোটি। 87%। 87%, হ্যাঁ 87%। এখন আমাদের বলছে কি, আমাদের স্টক অফ হাই কোয়ালিটি লিকুইড অ্যাসেট কত আছে? ধরে নিলাম আমাদের লিকুইড অ্যাসেট আছে 25%। তাহলে কিভাবে বের করবো আমরা এটা? অ্যাডভান্সের 25%, এই যে অ্যাডভান্সের 1740 1740 25%। 25%। তাহলে আমার স্টক অফ হাই কোয়ালিটি লিকুইড আছে 435 কোটি। আর আমার ক্যাশ আউটফ্লোটা এখন বের করতে হবে। তাহলে ক্যাশ আউটফ্লোটা হচ্ছে আমার 2000 কোটি থেকে ধরে নিলাম যে আমার 35% হচ্ছে আমার ক্যাশ আউটফ্লো, মানে ডিপোজিটরা নিয়ে যায়। হুম। তাহলে আমার হচ্ছে 700 কোটি। 700 আর কোটি। আমার ক্যাশ ইনফ্লো আসে 20%। এই 1740 থেকে আমার 20% হচ্ছে আমার আসে হচ্ছে ক্যাশ ইনফ্লো। স্যার হ্যাঁ, কোশ্চেন ছিল স্যার, একটা কোশ্চেন ছিল স্যার। বলেন। আমার আমার এখানে যে 1740-এর কিন্তু 25% কিন্তু স্টক অফ হাইলি কোয়ালিটি অ্যাসেট আছে। তাইলে এটা বাদ দিয়ে কি 1740 এটা বাদ দেবে, নাকি ওই টোটালটার উপরে 20% হবে? না না না, ওই 1740-এর উপরেই হবে। ও বুঝছি বুঝছি, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, না এটা থেকে 1740-এর উপরেই হবে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, বুঝতে ওটার পারছি। ওটার হিসাব তো আলাদা। ঠিক ওটার আছে হিসাব ঠিক আছে আলাদা। ঠিক আছে ঠিক আছে। ক্যাশ আউটফ্লো হবে 1740-এর উপরেই। আচ্ছা, আর ক্যাশ ইনফ্লোটা হচ্ছে এই যে ডিপোজিটের পরে। ক্যাশ আউটফ্লোটা হবে 2000-এর উপরে, ক্যাশ আউটফ্লো, হ্যাঁ। আর ইনফ্লোটা হবে হচ্ছে 1740-এর উপরে। ঠিক আছে জাহাঙ্গীর ভাই? ক্লিয়ার ক্লিয়ার। আচ্ছা, তাহলে আমার নেট ক্যাশ আউটফ্লো কিভাবে বেরোবে? নেট ক্যাশ আউটফ্লো, এই যে 700 মাইনাস 348, ক্যাশ আউটফ্লো বেরোবে 700 মাইনাস 348। না, 700 348 মাইনাস 700। 352। স্যার মাইনাস হবে না এটা স্যার? এটা মাইনাস হয়েছে তো, এই যে হুম, 700 মাইনাস 348, 700 কোটিতে ওইটা হাতে ওটা মাইনাস হবে, হ্যাঁ। এটা মাইনাস করলাম, তাহলে নেট ক্যাশ আউটফ্লো হুম। বেরোলো 352। 352। আচ্ছা, এখন লিকুইডিটি কাভারেজ রেশিওতে কি বলছে? ও বলছে যে এটা যেন আমার স্টক অফ হাই কোয়ালিটি লিকুইড অ্যাসেট যেটা আছে সেটা যেন ক্যাশ আউটফ্লো থেকে গ্রেটার দেন অর ইকুয়াল টু 100%, গ্রেটার দেন অর ইকুয়াল টু 100%। তো কেন এটা বলছে? যদি আমার ক্যাশ আউটফ্লো থেকে আমার স্টক অফ হাই কোয়ালিটি অ্যাসেটটা কম হয়, তাহলে তো আমি মানুষকে টাকা দিতে পারবো না, তাই না? জি স্যার। মানে টাকা দিতে পারলে কি হবে? আমার ওই মানুষ বলবে যে আমার রেপুটেশনটা লস হবে, ব্যাংকের রেপুটেশনটা লস হবে। হ্যাঁ, যে আমার আমার ব্যাংকের এত টাকা, এই ব্যাংকে গেছিলাম, ব্যাংক টাকা দিতে পারে, তাই না? একটা রেপুটেশন লস হবে। তো এখন যেমন ধরেন সোহেল ভাই তো আমার চেনে না, সোহেল ভাইয়ের সাথে আমি আজকে যে প্রথমে যে একটু করলাম, একটু মানে রাগারাগি করলাম, উনিও তো মনে করছে স্যার মনে হয় এরকম, উনি তো ক্লাস করছে একটা, তো বলছি আবার কেমন স্যার, এ তো রাগারাগি করে। উনি কিন্তু প্রথমটা যে মনে করবে যে আমার রেপুটেশন জন্য চিন্তা করবে। ঠিক আছে, আসলে আজকে আমার দিনটা একটু খারাপ ছিল, আমি মেডিকেলের পারপাসে আসছি, তো আমার নিজে একটু মানে আজকে মন মানসিকতা খুব খারাপ ছিল। তো আমি আহ ওই কারণে আজকে ক্লাস নিতে চাচ্ছি না। পরে আপনাদের সাথে যদি ওয়ার্ড দিছি যে 8টায় ক্লাস নিব,
এই জন্য নিলাম। আবার দেখি যে মাঝখানে উনি একটা কথা লিখছে, আমার একটু খারাপ লাগছে, আসলে এত কষ্ট করে করি এই দুর্যোগের ভিতরে আমি করতেছি, তারপরে যদি মানুষের মন না জোগাইতে পারি। উনি তো আগে ক্লাসে ছিল না, এই জন্য জানেন আমার বিষয়ে যে আমি এখানে ট্রিটমেন্ট পারপাসে আছি। হ্যাঁ, তো এই জন্য একটু খারাপই লাগছে। তার মনে করলাম দেখি তো মানে কে, তাকেই তো চিনি না আমি আসলে। তো এই জন্য একটু কথা বললাম আর কি। যাক, আপনি মনে কষ্ট নিয়েন না, বেসিক্যালি আমার নিজেরই মন খারাপ ছিল। স্যার ওই ভিডিও রেকর্ডিং ক্লাস দুটো কি পাঠাতে পারছেন? হ্যাঁ, রেকর্ডিং ক্লাস দুটো আপনার কাছে ছিল যে, ওটা কি পাঠাতে পারছেন? ওটা আমি দিছি আর কি। ওটা মনে হয় মিজান ভাই ওপেন করতে পারছে না, বললো আজকে কথা বলবে আমার সাথে, বলে আচ্ছা, আমি গুগল ড্রাইভে মানে দিয়ে আমি দিচ্ছি। আমি ওর একটা পুরা মিস করছি তো, ওই জন্য একটু আচ্ছা আচ্ছা, অসুবিধা নাই। আচ্ছা, পরীক্ষা কবে? ট্রেজারি ম্যানেজমেন্টের পরীক্ষাটা কবে? এটা স্যার এটা 9 তারিখে। তৃতীয় সপ্তাহ, এটা 9 না, এটা হচ্ছে 16 তারিখে। তৃতীয় সপ্তাহ, হ্যাঁ, লাস্টে। 16 তারিখ। 16 তারিখে। লাস্টে 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 আচ্ছা, 16-11। আপনার দ্বিতীয় সপ্তাহ এবং তৃতীয় সপ্তাহ মাঝখানে যে গ্যাপটা থাকবে, এই গ্যাপের মাঝখানে একটু আমাকে স্মরণ করাবেন এবং মিজান ভাইকে একটু বলবেন। আমি ওই সময় দেশে থাকবো ইনশাল্লাহ, আমি যতদূর জানি আর কি আমি দেশে থাকার কথা। তো আপনারা একটু আমার জানাবেন, আমি ওই সময় একটা রিভিউ ক্লাস নিব। মানে আহ, এখন তো আর সুযোগ থাকতেছে না রিভিউ ক্লাসের, ওই সময় নিলে আর আপনাদের জন্য আরো বেশি ভালো হবে। তো আমি টোটাল সিনপসিস গুলো নিয়ে আপনারা বুঝবেন, যারা যারা জি ক্লাস, স্যার, তখন চাপ থাকবে না স্যার, ওই সময়টা খুব ভালো হবে স্যার। যারা চাপ থাকবে না, এটা একটা সুবিধা হবে। আর হচ্ছে যারা ক্লাস করতে পারেন নাই, তারা সবগুলো সিনপসিস আমাদেরকে কালেক্ট করবেন। কালেক্ট করে আমি ওই সময় আপনাদেরকে কোনগুলো ইম্পর্টেন্ট এবং বিগত সালের প্রশ্নগুলো কি আসছিল সেইগুলো নিয়ে ডিসকাস করে করে আমাদের এই চ্যাপ্টার থেকে কি কি ধরনের কোশ্চেন আসতে পারে, আমি ইনশাল্লাহ ওই সময় একটা ক্লাস নিবো আপনাদের জন্য, রিভিউ ক্লাসে। আচ্ছা আপনাদের জি স্যার। কাইন্ডলি ওই সেকেন্ড থেকে থার্ড সপ্তাহ একটু মিজান ভাইকে বলবেন একটা লিঙ্ক দেওয়ার জন্য। আমি ওনাকে আগে জানাই রাখবো কোন দিন দিই, সেদিন বলে একটা লিঙ্ক নিয়ে আমরা ট্রেজারি ম্যানেজমেন্টের একটা এক্সট্রা ক্লাস, ওই দিন রিভিউ ক্লাস আর কি, সবগুলো সিনপসিস নিয়ে করবো। এক, আর ক্রেডিট ম্যানেজমেন্টের ক্লাসটা কবে? ক্রেডিটের পরীক্ষাটা কবে ক্রেডিটের? প্রথম সপ্তাহে। প্রথম প্রথম দিনে মনে হয় নাকি? হ্যাঁ, প্রথম সপ্তাহে। এটা হ্যাঁ, একটু প্রথম সপ্তাহে। এটা একটু ঝামেলা হয়ে যাবে তাহলে। আর রিস্ক হ্যাঁ, ম্যানেজমেন্ট, রিস্ক স্যার দুইটাই স্যার, রিস্ক ম্যানেজমেন্ট একই সেটাই দিনে, প্রথম সপ্তাহে। ও একই তাহলে তো দিনে এই একই ক্ষেত্রে দিনে। একটু ঝামেলা হবে। এই ক্ষেত্রে তো তাহলে দেখি আমি যদি সুযোগ থাকে, তাহলে পরীক্ষার আগতে আগতে হইলেও আমি আপনাদের জন্য রিভিউ ক্লাসের ব্যবস্থা করবো আর কি। হ্যাঁ, আপনারা ক্লাসগুলোতে অ্যাটেন্ড করার চেষ্টা করেন সবাই, জি স্যার। যারা আছেন সবাই অ্যাটেন্ড করার চেষ্টা করেন। তাহলে দেখবেন যে সবগুলো সিরিজ নিয়ে যখন আমি ডিসকাস করব, তাহলে দেখবেন যে অটোমেটিক একটা পড়া হয়ে যাবে আপনাদের। হুম। তো আমি চেষ্টা করব ওই দুটো সাবজেক্টের রিভিউ ক্লাস নেওয়ার। তো সেক্ষেত্রে আপনাদের ওই সবগুলো সাবজেক্টের আপনার নিজের পড়া হয়ে যাবে যদি সবগুলো নিয়ে একবার বসেন। আচ্ছা, তো যে কথা আমরা বলতেছিলাম, তাহলে আমরা জি নেট স্যার। ক্যাশ আউটফ্লো করতাম 352। এখন আমাদের লিকুইডিটি কভারেজ রেশিওর সূত্র কি ছিল? স্টক অফ হাই কোয়ালিটি লিকুইড অ্যাসেট ডিভাইডেড বাই নেট ক্যাশ আউটফ্লো। তো আমাদের হাই কোয়ালিটি লিকুইড অ্যাসেট কত আছে? 435। আর নেট ক্যাশ আউটফ্লো কত আছে? 352। আমরা যদি এখন ভাগ করি কত আসে? এই 435 আমি মাইনাস করে দেখাইছি আর কি, যদিও মাইনাস করে দেখানোর দরকার নাই। এই 352 তো আমরা বের করে নিই, এখন 352 এখানে বসাই দিতে পারি ইচ্ছা করলে। 124%, তাই না? জি স্যার। তাহলে আমাদের সবসময় যারা লিকুইডিটি ম্যানেজমেন্ট থাকবে, তাদের টুলস অফ লিকুইডিটি ম্যানেজমেন্ট প্রথম যে আছে লিকুইডিটি কভারেজ রেশিও, সেটার প্রথম টার্গেট থাকে হচ্ছে আমার স্টক অফ হাই কোয়ালিটি লিকুইড অ্যাসেট যেটা আছে সেটার থেকে আমার টোটাল নেট ক্যাশ আউটফ্লোটা যেটা আছে এটার জন্য গ্রেটার দ্যান ইকুয়াল টু 100%। এটার জন্য 100%-এর বেশি আমার কাছে লিকুইড অ্যাসেট থাকে। এটা হচ্ছে ওর মেইন টার্গেট থাকে। স্যার আমাদের যমুনা ব্যাংকে স্যার এলসিএফ টা কত এখন? আমাদের বোধহয় 213 ছিল গত কোয়ার্টারে। হ্যাঁ, এরকম আমাদের তো ওই যে অনলাইনে। আমাদের 213 ছিল। আমাদের একটু বেশি, কারণ হচ্ছে আমাদের তো অ্যাপ্রুভ সিকিউরিটিসটা বেশি। অ্যাপ্রুভ সিকিউরিটি বেশি থাকার কারণে আমাদের লিকুইড অ্যাসেটটা বেশি। এটা আমাদের জন্য মানে খুব বড় ধরনের প্লাস পয়েন্ট। আচ্ছা, রিম্পি বুঝতে পারছেন আপনি? রিম্পি, স্যার হ্যাঁ, মোটামুটি বুঝতে পারছি, একটু দেখতে হবে আবার। আচ্ছা কোথায় বুঝতে আমার জন্য পারেননি মানে? একটু কঠিন, একটু অন্যরকম সাবজেক্ট। মোটামুটিটা বুঝতে পারেননি মানে কোন জায়গাটা বুঝতে পারেন না সেটা আবার বলেন, তাহলে না, আবার বুঝতে পেরেছি স্যার সবকিছুই, কিন্তু মনে হচ্ছে আবার নিজে থেকে দেখতে হবে। আচ্ছা মানে আচ্ছা, পরীক্ষা হলে আসলে তখন হয়তো গোঁজামিল হয়ে যেতে পারে। বুঝা হয়ে যেতে পারে। আচ্ছা, ঠিক আছে। এরপরে আমরা কি পড়লাম এতক্ষণ হচ্ছে লিকুইডিটি কভারেজ রেশিও শর্ট টার্ম অব্লিগেশন মিট আপ করার জন্য।
আমাদের যে শর্ট টার্ম অব্লিগেশন আছে সেটা মিট আপ করার জন্য। এরপরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে নেট স্টেবল ফান্ডিং রেশিও। এটা হচ্ছে আমাদের লং টার্ম অ্যাসেট, লং টার্ম অ্যাসেটের যে ডিউরেশন আছে সেটা আসলে দেখার জন্য, যে আমার লং টার্ম যে অ্যাসেট গুলো আছে সেটা ডিউরেশনটা কেমন আছে। তো সেটার ক্ষেত্রে এটা হচ্ছে লং টার্ম, ওটা যেমন শর্ট টার্ম অব্লিগেশন, এটা হচ্ছে লং টার্ম অব্লিগেশন, সোজা কথা। তো এইটাতে কি বলছে, অ্যাভেলেবল অ্যামাউন্ট অফ স্টেবল ফান্ডিং, অ্যাভেলেবল অ্যামাউন্ট অফ স্টেবল ফান্ডিং, রিকোয়ার্ড অ্যামাউন্ট অফ স্টেবল ফান্ডিং ডিভাইডেড বাই রিকর্ড অ্যামাউন্ট অফ স্টেবল ফান্ডিং। তো অ্যাভেলেবল অ্যামাউন্ট অফ স্টেবল ফান্ডিং জিনিসটা কি একটু বলেন তো, কেউ যদি মানে একটু নিজেদের ধারণা থেকে একটু বলেন তো, অ্যাভেলেবল অ্যামাউন্ট অফ স্টেবল ফান্ডিংটা কি জিনিস? একটু আগে পড়াইছি, কিন্তু এই এই কথার মাঝখানেই প্রথম পৃষ্ঠায় এই কথাটা বলে আসছে। যে অ্যামাউন্ট আমি ইনভেস্টমেন্ট করতে পারবো, আমার ক্যাশ আছে বা আমার অ্যাভেলেবেল আছে, যেটা আমার ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট। অ্যাভেলেবল অ্যামাউন্ট অফ স্টেবল ফান্ডিং আর রিকর্ড অ্যামাউন্ট অফ স্টেবল ফান্ডিং। আর আমার কাছে কি পরিমাণ ফান্ড আছে নতুন করে বিনিয়োগ করার মতো? আমার হচ্ছে অ্যাভেলেবল অ্যামাউন্ট অফ স্টেবল ফান্ডিং হচ্ছে, আমরা একটু আগে যে বললাম যে আমাদের যে ডিপোজিট মিক্স, ডিপোজিট মিক্সের ভিতর কি বললাম, যে ডিপোজিট মিক্সটা আমরা যখন পড়াইছিলাম তখন কয় প্রকার ডিপোজিট মিক্স বলছিলাম, খেয়াল আছে? ওই তো নো কস্ট, লো তিন কস্ট আর হাই কস্ট। নকো আরো তিন বলছিলাম, প্রকার তিন প্রকার আরো বলছিলাম জেনারেলি হচ্ছে টু টাইপস, একটা হচ্ছে ডিমান্ড ডিপোজিট, একটা টাইম ডিপোজিট। ও আচ্ছা আচ্ছা। জেনারেলি হচ্ছে টু টাইপস, একটা হচ্ছে টাইম ডিপোজিট, একটা ডিমান্ড ডিপোজিট। এছাড়াও একে আরো তিন ভাগে ভাগ করা যায়, একটা নো কস্ট, লো কস্ট, হাই কস্ট। এখন আমরা যখন ব্যাংকে যখন আমরা ক্যালকুলেশন করি বা অ্যানালাইসিস করি, ব্যাংকে যখন কোনো অ্যানালাইসিস করি, ম্যানেজারদের প্রথম কাজ হচ্ছে একটা ওই আমার ব্যাংকের যে ডিপোজিট আমি কিভাবে পাইলাম সেইভাবে তার সাথে আমার লোনের ম্যাচিং করা। ব্যাংকের যারা ম্যানেজার আছে তাদের প্রথম কাজ হচ্ছে আমার ডিপোজিট কিভাবে পাইলাম তার সাথে আমার লোনের ম্যাচিং করা। তো আমাদের এই সেই ক্ষেত্রে বিজনেসের ক্ষেত্রে আমরা যখন বিজনেস অ্যানালাইসিস করতে যাই তখন ডিপোজিটকে আমরা আবার তিন ভাগে ভাগ করি। যখন ম্যানেজমেন্ট লেভেলে যখন আমরা ডিপোজিটের অ্যানালাইসিস করতে যাই, কারণ আমাদের ট্রেজারি যে ডিপোজিট অ্যানালাইসিস করে বা আমাদের ফাইন্যান্স ডিপার্টমেন্ট যে ডিপোজিট অ্যানালাইসিস করে, তখন ওরা কিন্তু এই ডিপোজিট মিক্সের ক্যালকুলেশন করে না, ওরা ডিপোজিটকে অন্যভাবে ক্যালকুলেশন করে। কিভাবে ক্যালকুলেশন করে স্যার? এটা হচ্ছে শর্ট টার্ম ডিপোজিট, মিড টার্ম ডিপোজিট এবং লং টার্ম ডিপোজিট। শর্ট টার্ম ডিপোজিট, মিড টার্ম ডিপোজিট এবং লং টার্ম ডিপোজিট। শর্ট টার্ম ডিপোজিট, মিড টার্ম ডিপোজিট এবং লং টার্ম, এই প্রেক্ষাপটে লোনটাকে সেগ্রিগেশন করে, ওটার সাথে ম্যাচিং করায় এএলএম ডিপার্টমেন্ট, এএলএম যে ডেস্কটা আছে ওই ডিপোজিটের সাথে ওদের লোনটাকে ম্যাচিং করায়। তাহলে কিভাবে হবে এখানে শর্ট টার্ম লোন, মিড টার্ম লোন এবং লং টার্ম লোন। আমাদের যে আমরা যে লোন করছিলাম কয় প্রকার? বেসিক্যালি দুই প্রকার, একটা ফান্ডেড লোন, একটা নন ফান্ডেড লোন। এরপর আমরা যখন ক্লাসিফিকেশনের লোন পড়ছিলাম তখন পড়ছিলাম কয় প্রকার? 5 প্রকার। কি কি পড়ছিলাম? কন্টিনিউয়াস লোন, ডিমান্ড লোন, টার্ম লোন, শর্ট টার্ম এগ্রিকালচার আর মাইক্রো ক্রেডিট। এই যখন এইটা হচ্ছে আমাদের লোনের ক্লাসিফিকেশন লোনের ব্যবসার ক্ষেত্রে, আর ডিপোজিটের ব্যবসার ক্ষেত্রে হচ্ছে টাইম ডিপোজিট, ডিমান্ড ডিপোজিট, এইগুলা। কিন্তু যখন আমরা ম্যানেজমেন্ট লেভেলে কোনো অ্যানালাইসিস করতে যাই, আমাদের যখন ফান্ডিং অ্যানালাইসিস করতে যাই লিকুইডিটির ক্ষেত্রে, তখন আমরা ডিপোজিটকে শর্ট টার্ম ডিপোজিট, মিড টার্ম ডিপোজিট, লং টার্ম ডিপোজিট, এইভাবে ডিপোজিটকে নিয়ে তার পাশাপাশি আমরা শর্ট টার্ম লোন, মিড টার্ম লোন এবং লং টার্ম লোন, এইভাবে আমরা একটা ম্যাচিং করাই। যখন আমরা অ্যাসেট লায়াবিলিটি কমিটি যখন আমরা অ্যালকো নিয়ে যখন অ্যানালাইসিস করি তখন এইভাবে ডিপোজিট এবং লোনের অ্যানালাইসিসটা করি। আমি কি এইটুকু বুঝাইতে পারছি? এইটুকু বুঝাইতে পারছি? এই জিনিসটুকু বোঝা গেছে সোহেল, জাহাঙ্গীর ভাই? জি স্যার, জি স্যার। আচ্ছা, এখন আমাদের কাজ হচ্ছে আমরা আমাদের কাছে কি পরিমাণ স্টেবল ফান্ড আছে সেটা দেখা। আমরা যখন অ্যালকোতে অ্যানালাইসিস করতে যাই তখন আমাদের কাছে কি পরিমাণ স্টেবল ফান্ড আছে আমাদের কাছে, এটা হচ্ছে আমাদের দেখা। স্টেবল ফান্ডটা দিয়ে আমরা কি করি? আমাদের স্টেবল ফান্ড হচ্ছে বেসিক্যালি আমাদের যে এই লং টার্ম। আমাদের যে স্টেবল ফান্ড কোনটা? লং টার্ম। ব্যাংকের কথা চিন্তা করেন, আমাদের স্টেবল ফান্ড হচ্ছে লং টার্ম। জি স্যার।
আমাদের স্টল ফান্ড হচ্ছে লং টার্ম গুলো, তাই না? লং টার্ম গুলো। লং টার্ম ফান্ড গুলো হচ্ছে আমাদের স্টল ফান্ড। এখন এই লং টার্ম লোন এবং লং টার্ম ডিপোজিট, লং টার্ম লোন এবং লং টার্ম ডিপোজিট এইটা গ্রেটার দেন ইকুয়াল টু 100%। এখন আপনারা বলেন যে ডিপোজিটটা কোনটা হবে আর লোনটা কোনটা হবে? এটা যেমন স্যার স্কিম ডিপোজিট হবে, এফডিআর হবে, এগুলো তো লং টার্ম। আর লোনের ক্ষেত্রে এসএনডি হবে। না লোনের ক্ষেত্রে লোনের ক্ষেত্রে লং টার্ম লোন গুলি যেমন স্যার হাউস 2 লোন। ইয়ার্স এন্ড অ্যাবাভ স্যার, 2 ইয়ার্স এন্ড Staff অ্যাবাভ যে loan. সমস্ত লোনগুলো স্যার। 2 ইয়ার্স এন্ড অ্যাবভ হচ্ছে লং টার্ম লোন। ইয়েস, ভেরি গুড। 2 ইয়ার্স এন্ড অ্যাবভ হচ্ছে আমাদের লং টার্ম লোন। তাহলে এখানে অ্যাভেলেবল অ্যামাউন্ট অফ ইনস্টল ফান্ডিং বলতে কোনটা বোঝাইছে? অ্যাসেট গুলো কি বোঝায়? অ্যাসেট গুলাকে বোঝাইছে। তা অ্যাসেট যদি হয় আমার 100 টাকা আর আমার যে রিকোয়ার্ড অ্যামাউন্ট অফ ইনস্টল ফান্ডিং সেটা হতে হবে তাহলে আমার কত টাকা? এটা তো আমার গ্রেটার দেন ইকুয়াল টু 100%, তাহলে কত টাকা হতে হবে? 100-র উপরে হতে হবে। আমার গ্রেটার দেন 100% যদি হইতে হয় তাহলে কি কোনটা বেশি থাকতে কোনটা কম থাকতে হবে? এখানে আসে এনএসএফআর। অ্যাসেট বেশি হবে, লাইবিলিটি কম হবে। স্যার আমার স্যার এই ক্ষেত্রে স্যার আমার লাইবিলিটিটা হবে কম। না, এখানে লাইবিলিটি কম হবে না। হ্যাঁ, লাইবিলিটি কম হবে। হ্যাঁ স্যার, হ্যাঁ লাইবিলিটি কম হবে, লাইবিলিটি কম অ্যাসেট বেশি হবে। লাইবিলিটি কম হবে, অ্যাসেট বেশি হবে। জি জি। স্যার, জি। লাইবিলিটি কম হবে, অ্যাসেট বেশি হবে। তাহলে আমি যে টার্ম লোন যেটা দিব, ধরেন আমার যে লং টার্ম যে লোনগুলো আমি দিব, সেই লোনগুলো যদি হয় আমার সে ফর এক্সাম্পল 80 টাকা, আর আমার ডিপোজিট কত হইতে হবে তাহলে? 80-র উপরে থাকতে হবে। অবশ্যই 80, ডিপোজিট 80 নিচে হইতে হবে। অবশ্যই ডিপোজিট 80 নিতে হইতে হবে। ডিপোজিট হইতে হবে ধরেন সে ফর এক্সাম্পল 75 ম্যাক্সিমাম আর কি। তাহলে আমি যদি এটা পার্সেন্টেজে নিয়ে আসি এখন, 80 ভাগ 75, এটা কি উল্টা হয়ে যাচ্ছে না কে জানে? 106 ঠিক আছে, পার্সেন্ট। এটা ঠিক আছে। কেন হচ্ছে? কারণ হচ্ছে যে আপনি এখানে হচ্ছে আমার যে এফডিআর এবং স্কিম, ব্যাংক কখনো এফডিআর এবং স্কিম মোডে টাকাটা বেশি রাখতে চায় না। ব্যাংক কখনোই এফডিআর এবং স্কিম মোডে টাকা বেশি রাখতে চায় না। ব্যাংক এইটাতে হচ্ছে ব্যাংকের হাই কস্ট ডিপোজিট। ব্যাংক সবসময় চায় যে লো কস্ট ডিপোজিট এবং লো কস্ট ডিপোজিটটা বেশি রাখার জন্য, লো কস্ট ডিপোজিট এবং লো কস্ট ডিপোজিটটা বেশি রাখার জন্য। এবং ব্যাংকের অ্যাকচুয়াল পার্সেন্টেজ চায় ব্যাংক ম্যাক্সিমাম চায় হচ্ছে 40% টাকা হচ্ছে হাই কস্ট ডিপোজিটে রাখতে, আর 60% টাকা চায় হচ্ছে লো কস্ট ডিপোজিটে রাখতে। আচ্ছা, এটা কি দেখাইতে পারে? এটা কি আপনার শেয়ার করা গেছে যে উদাহরণটা দিলাম? না স্যার, এটা মনে হয় আপনারা দেখতে পারেন না? দেখা যায় না আচ্ছা। স্যার, দেখা যায় না? এইবার দেখা যায়। দেখা যায় না? Yes. আচ্ছা, এরপর হচ্ছে লিভারেজ রেশিও। তো লিভারেজ রেশিওটাতে ক্ষেত্রে ব্যাংকের সবসময় যে ইনভেস্টমেন্টটা ব্যাংক যে সবসময় যে ইনভেস্টমেন্টটা করে, সেই ইনভেস্টমেন্টটার ক্ষেত্রে ব্যাংক সবসময় চায় যে তার ইনভেস্টমেন্টটা থেকে যেন সবসময় একটা হাই কোয়ালিটি রিটার্ন আসে, সবসময় একটা হাই কোয়ালিটি রিটার্নটা আসে। এবং সে যে হাই কোয়ালিটি রিটার্নের সাথে এই জন্য সে কি করে, যে হাই কোয়ালিটি রিটার্নটা কোথা থেকে আসবে? বেসিক্যালি তার অ্যাসেট পার্ট থেকে আসবে। এই জন্য সে এই অ্যাসেট পার্টের যে হাই কোয়ালিটি রিটার্নটা আসবে, সেই ক্ষেত্রে সে দেখে যে তার যে টোটাল যে এক্সপোজার যেটা আছে, টোটাল এক্সপোজার মানে কি? টোটাল এক্সপোজার মানে স্যার লোনের আর কি স্যার। আমি অ্যাসেট গুলা কোন ভাবে রাখলাম, আমি কি পরিমাণ বন্ড কিনলাম, কি পরিমাণ কোম্পানিতে দিলাম, কি পরিমাণ লোন দিলাম, এটাই তো স্যার আমার এক্সপোজার। আচ্ছা, এই ক্ষেত্রে সে সবসময় দেখে যে তার লিভারের কথা আমরা ছোটবেলায় সাধারণ বিজ্ঞান কে পড়ছেন? সাধারণ বিজ্ঞান পড়ছেন না আপনারা সবাই? লিভার পড়ছি স্যার, পড়ছি স্যার। নির্ভরশীলতা আর কি স্যার। লিভারটা কি জিনিস বলেন তো একটু? স্যার লিভারেজটা হলো স্যার, অর্থাৎ যখন আমি একটা ব্যবসা প্রতিষ্ঠান করি, তাহলে ব্যবসা প্রতিষ্ঠানে কি থাকে? আমার ক্যাপিটাল থাকে এবং আমার লোন থাকে।
তাহলে আমার মানে লোনের কতটুকু অংশ আমার মানে ক্যাপিটালের কতটুকু অংশ আমার লোন, সে স্যার আমার টোটাল অ্যাসেট সাইড বা লাইবিলিটি সাইড আমার টোটাল 100 টাকা, 100 টাকার মধ্যে আমার যদি 50 টাকা যদি ক্যাপিটাল হয় তাহলে 50 টাকা আমার লোন হবে। কিন্তু আমার যদি 60 টাকা লোন হয় আর 40 টাকা ক্যাপিটাল হয়, সেক্ষেত্রে আমার লিভারেজটা হাই হবে। কারণ আমার এখানে আমি আমার এই ক্যাপিটাল দিয়ে আমি এই লোনটা আসলে আমি ইয়ে করতে পারবো না, আমার এখানে রিস্ক আছে। এই জন্য স্যার এখানে লিভারেজটা কম আমরা হলে ভালো আর কি। হারুন ভাই, আপনার কি মনে আছে ছোটবেলায় আমরা সাধারণ বিজ্ঞান লিভার পড়ছিলাম? লিভারটা কোন জায়গায় লাগে? না, আমার মনে নাই। মনে নেই না? আচ্ছা, ওই কপিকলের এই নাম যে মনে আছে? কপিকল মনে আছে? হ্যাঁ, মনে স্যার আছে। ওই নিচের নিচের জিনিসকে উপরে উঠানোর জন্য একটা কাঠ ব্যবহার করা হয় স্যার। আমি এটাকে বলে এটাই হচ্ছে কপিকল, এটাকে বলে কপিকল। হ্যাঁ, কপি করব। আনিসের মনে আছে একটু? এটাকে বলে হচ্ছে কপিকল। আমরা যখন নিচের কোনো জিনিসকে টেনে তুলি আর কি, টেনে তুলি আর কি, হ্যাঁ, এরকম বেকা বেকা করে একটা জিনিস ছিল সাধারণ বিজ্ঞান বইতে, যে নিচের কোনো জিনিসকে যখন আমরা টেনে তুলি সেটাকে বলে লিভার। নিচের কোনো জিনিসকে যখন কোনো টেনে তুলি সেটাকে বলে লিভার। তো এই লিভারের রেশিওটাতে ব্যাংক আসলে কি চায়? ব্যাংক চায় যে তার যে টোটাল এক্সপোজার আছে, সেই টোটাল এক্সপোজার তো কোনো না কোনো সময় দেখা যাচ্ছে যে সে জানে যে এখান থেকে তার লিকুইড অ্যাসেট আসতে পারে, এখান থেকে তার ক্যাশ আছে, এই ক্যাশের টাকা সে পাবে, সোনালী ব্যাংকের টাকা আছে সে পাবে, ট্রেজারি বিলে টাকা আছে সে পাবে, হ্যাঁ, সেরকম বিভিন্ন টাকা আছে সে পাবে। কোনো কারণে টাকাটা নাও আসতে পারে। তাহলে তার যে টায়ার অন ক্যাপিটাল আছে, সেই ক্যাপিটালটা হচ্ছে ইজিলি লিকুইড করা যায়, ইজিলি লিকুইড করা যায়। সেই ক্যাপিটালটা যেন সেই সময় সে কাজে লাগাইতে পারে। এই জন্য টায়ার অন ক্যাপিটাল যত বেশি থাকে ব্যাংকের, তত সেই ব্যাংকের ফিনান্সিয়াল হেলথ তত ভালো, তাই বলা। যে ব্যাংকের টায়ার অন ক্যাপিটাল যত বেশি, সেই ব্যাংকের ফিনান্সিয়াল হেলথ তত ভালো, এই জন্য বলা হয়। তো এইটা যেন মিনিমাম 3% হয়, এর জন্য মিনিমাম 3% হয়। তার মানে কি, টায়ার অন ক্যাপিটালটাকে ইজিলি আমি লিকুইডে পরিণত করতে পারি। টায়ার অন ক্যাপিটালের কম্পোনেন্ট গুলো কি, কেউ বলতে পারবেন? টায়ার অন ক্যাপিটালের কম্পোনেন্ট গুলো কি? স্যার 1 নম্বর হলো স্যার ইকুইটি ক্যাপিটাল। না না, ইকুইটি ক্যাপিটাল তো, শেয়ার ক্যাপিটাল, ইকুইটি ক্যাপিটাল তো এই আপনার টায়ার অনের কম্পোনেন্টের টোটাল কম্পোনেন্টের একটা পার্ট। আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ। সবগুলো কম্পোনেন্ট মিলে ইকুইটি ক্যাপিটাল। পেইড আপ ক্যাপিটাল, যেটা পেইড আপ ক্যাপিটাল। তারপরে তারপরে শেয়ার প্রিমিয়াম। শেয়ার প্রিমিয়াম। তো আমাদের যে প্রতি বছর সঞ্চয়কারীরা যায় জেনারেল রিজার্ভ, যেটা স্ট্যাটুটরি রিজার্ভ, ফেডারেল রিজার্ভ, রিটেন আর্নিংস, রিটেন আর্নিং। এইগুলো হচ্ছে আমাদের সব, মানে যেটা সামি মানে জাহাঙ্গীর ভাই বলছে একবারে, ইকুইটি ক্যাপিটাল। ইকুইটি ক্যাপিটাল ক্যাপিটালের কম্পোনেন্ট গুলো আসলে বলতে হবে এখানে। টায়ার অন ক্যাপিটাল যখন বলতে, টায়ার অন ক্যাপিটাল কয় প্রকার? তার টায়ার অন ক্যাপিটাল কয় প্রকার? ভুলে যাই স্যার। এটা স্যার মনে নেই। যদি আমাদের মনে হয় এই সিলেবাসে ক্যাপিটাল আছে না, ক্যাপিটাল আমরা পুরোপুরি পড়বো ওই সময়। তারপর আমি একটু এই সিলেবাসে ক্যাপিটাল নাই এই সিলেবাসে। আচ্ছা, রিস্ক ম্যানেজমেন্টে তাহলে ক্যাপিটাল আছে, হ্যাঁ, রিস্ক ম্যানেজমেন্টে ক্যাপিটাল আছে। যারা রিস্ক ম্যানেজমেন্টে পড়বেন তাদের সাথে আমি সম্পূর্ণ এখানে একটা ক্যাপিটালের উপর ক্লাস দেবো। তারপর একটু বলে রাখি, টায়ার অন ক্যাপিটাল হচ্ছে বেসিক্যালি দুই প্রকার, হ্যাঁ। একটা হচ্ছে কমন ইকুইটি টায়ার অন, একটা হচ্ছে এডিশনাল টায়ার অন। এখন মনে পড়ছে? টায়ার অন ক্যাপিটাল দুই প্রকার, একটা হচ্ছে কমন ইকুইটি টায়ার অন, একটা হচ্ছে এডিশনাল টায়ার অন। তো এই টায়ার অন ক্যাপিটালটা যে আমাদের টোটাল এক্সপোজার আছে, সেটা থেকে যেন 3% থাকে, মিনিমাম 3% যেন থাকে, মেনটেন করতে পারে, সেটাকে বলে লিভারেজ রেশিও। অর্থাৎ আমি যেন আমার ফিনান্সিয়াল ক্রাইসিস মুহূর্তে আমার কোনো জায়গা থেকে কোনো আমার লিকুইড অ্যাসেট বের করার স্কোপ নাই, তখন ওই মুহূর্তে আমি যেন এই কপি কল দিয়ে, মানে আমার এই টায়ার অন ক্যাপিটাল দিয়ে আমি যেন এই ক্রাইসিসটা উঠাই নিয়ে আসতে পারি, ক্রাইসিসটা থেকে উত্তরণ পাইতে পারি। এই জন্য এটাকে বলে লিভারেজ রেশিও। ক্যাপিটাল হাত দেওয়ার লাগে কখন? যখন ওই যে আমরা বলি না, সেন্ট্রাল ব্যাংক লেন্ডার অফ দ্য লাস্ট রিসোর্ট, ব্যাংক তখন ক্যাপিটাল হাত দেয় কখন? একদম এন্ড অফ দ্য মোমেন্টে। এই জন্য ওইটাকে বলে কপি কল, লিভারেজ, টান দিয়ে উঠে নিয়ে আসে, মানে ফিনান্সিয়াল ক্রাইসিস মুহূর্তে। আচ্ছা, এরপর হচ্ছে অ্যাডভান্স ডিপোজিট রেশিও। আমরা যে এই যে এডিআর বলে বলি, যে এডিআর, আমরা এডিআর এর কথা বলি আমরা সবসময়, অ্যাডভান্স ডিপোজিট রেশিও। তো এইটা
একটা অন্যতম পার্ট হচ্ছে আমাদের লিকুইডিটি ম্যানেজমেন্ট, আরেকটা পার্ট হচ্ছে এডিআর। সেটা হচ্ছে আমাদের সিআরআরএসএল মেনটেন করতে খুব লাগে এডিআর রেশিওটা। আমাদের এডিআর রেশিও হচ্ছে কনভেনশনাল ক্ষেত্রে 80% আর ইসলামী ব্যাংকের ক্ষেত্রে 92%। আচ্ছা, তো এইটার সূত্র কি কেউ জানতেন? এটা সূত্রটা একটু ভালো করে দেখেন, অনেক সময় কাজে লাগবে। আপনারা তো এখন টপ ম্যানেজমেন্টের পার্ট, তো আপনারা ম্যানেজমেন্টের বিভিন্ন জায়গায় গেলে এই জিনিসটা কাজে লাগবে। বা আপনার ব্রাঞ্চের এডিআর রেশিও কত সেটা আপনি আপনি নিজে চেয়ারে ডেস্কে বসে বের করতে পারবেন। হ্যাঁ, আপনার ব্রাঞ্চের যারা ব্যাংকের খুব ভালো সাউন্ড হেলথ অফিসার, যারা খুব ভালো অফিসার, যারা ব্রাঞ্চ লেভেলে কাজ করে, তারা একটা পজিশন বের করে প্রতিদিন সকালবেলায় এবং ম্যানেজারকে দেয়। আমি জানি না জাহাঙ্গীর ভাইকে তার অফিসাররা দেয় কিনা। তো ইসের ওই যে এই যে রিসোর্স পজিশন আপনার কোনো অফিসার আপনাকে দেয়? আমি নিজে স্যার ওই যে অ্যাফেয়ার্সটা দেখি আর কি, যে আমার অ্যাডভান্স কত, ডিপোজিট কত। আমার এখানে হচ্ছে স্যার অ্যাডভান্স খুব কম, তো সেই ক্ষেত্রে আমার এই রেশিও সবসময় ভালো থাকে আর কি স্যার। না না, ব্যাংকের একটা মানে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস হচ্ছে রিসোর্স পজিশন বের করা, প্রতিদিন সকালে এটা বের করা। এটা কি হারুন ভাই জানেন করি রিসোর্স না স্যার, পজিশনটা করি কি না, জিনিস? করি না। হারুন ভাই জানেন রিসোর্স পজিশনটা কি জিনিস? হ্যাঁ হ্যাঁ, এটা ডেলি পজিশন, আমরা ডেলি পজিশন বলি আর কি। দে তো, হ্যাঁ এটা এটা কি জিনিস? যে আমি একটু বলবো, কিভাবে বের করতে হয় একটু বলেন তো। হ্যাঁ, ডিপোজিট থাকে, লোন থাকে, আদার লাইবিলিটিস থাকে। ডিপোজিট গুলা সব পুরো ইয়ে করি, লোন গুলা করি, ওইটাই থাকে আর কি। এটা হচ্ছে, স্যার আমি একটু বলবো। হ্যাঁ, কে বলুন কে স্যার। বলতেছেন, বলেন বলেন। আমি বলছিলাম যে টোটাল ইনভেস্টমেন্ট মানে টোটাল লোন ডিভাইডেড বাই টোটাল ডিপোজিট এর এর 100% আর কি, এটাকে রেশিও করলে হবে। না 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 টোটাল ইনভেস্টমেন্ট ডিভাইডেড বাই, না না না, রিসোর্স পজিশনটা হচ্ছে একটু ভিন্ন জিনিস। রিসোর্স পজিশনটা হচ্ছে আপনার, ধরেন আজকে কি বার, ধরেন আজকে হচ্ছে শনিবার, ধরেন আজকে অফিস খোলা, শুক্রবার। শুক্রবারে অফিস খোলা, সে ফর এক্সাম্পল ধরেন গত শুক্রবার অফিস খোলা ছিল, আজকে শনিবার অফিস খোলা ছিল। এখন আপনি কালকে সকালবেলা আপনার কাছে এমডি স্যার, মানে ম্যানেজিং ডিরেক্টর যে থাকেন, ওনার খুব কাজে লাগে এটা। উনি সকালবেলা, প্রতিদিন সকালবেলা এই রিসোর্স পজিশনটা চায়, প্রত্যেক ব্যাংকের এমডি চায় এটা। তো এই রিসোর্স পজিশনের ক্ষেত্রে সে কি দেখে, আপনার কি কাজ। রবিবার দিন সকালবেলা আপনার কাজ হবে শনিবারের এন্ডে কি ব্যালেন্স ছিল আপনার ডিপোজিট ওয়াইজ, যেমন আপনার কারেন্ট ডিপোজিট কত ছিল, সেভিংসে কত ছিল, এসএনটি তে কত ছিল, এফডিআর কত ছিল, স্কিমে কত ছিল। এইগুলা এইগুলা বসাবেন হচ্ছে শনিবারে কত ছিল, তার পাশে ওই পাশে বসাবেন শুক্রবারে কত ছিল, ওই পাশে মানে শুক্রবারে কত ছিল, কারেন্ট ডিপোজিট কত ছিল, স্কিম ছিল কত ছিল, এফডিআর কত ছিল, শর্ট এসএনটি কত ছিল, এইভাবে শুক্রবারে কত ছিল। ঠিক একইভাবে লোনের ওইভাবে শনিবারে কি আছে, লোনের প্রত্যেকটা লোন ওয়াইজ। এরপরে বসাবেন প্লাস মাইনাস কতটুকু চেঞ্জ হয়েছে, আমার এই ডিপোজিট গুলো কোনটা কোন জায়গায় চেঞ্জ হয়েছে, কতটুকু চেঞ্জ হয়েছে। এই চেঞ্জটা ম্যানেজমেন্ট কেন দেখে, কারণ হচ্ছে যদি বড় ধরনের কোনো চেঞ্জ হয় তাহলে কি হবে, ওই ইনস্ট্যান্ট ওই ডিপোজিটটা যদি কোনো রকম কোনো চেঞ্জ হয়, ওই আগে অ্যালকো যারা থাকে তারা ওই দিন বিকেল বেলায় জেনে যায়। কিন্তু ম্যানেজমেন্টের এমডি স্যার দেখে যে এই টাকাটা যদি কোনো কারণে আমার শর্টফল হয়, তাহলে আমাকে ইন্টার ব্যাংকের মাধ্যমে টাকা নিয়ে আসতে হবে, অন্য ব্যাংক থেকে ধার করে আমার লিকুইডিটি ম্যানেজমেন্টটা সেট আপ করতে হবে। অথবা আমার যদি বেশি এক্সেস থাকে তাহলে অন্য ব্যাংকে আমি টাকাটা ধার দিব কল মানিতে। এইটার জন্য বেসিক্যালি, এবং কোনো জায়গায় আমার টাকা হাই কস্ট ডিপোজিট কতটুকু মিসম্যাচ হচ্ছে কিনা বা লো কস্ট ডিপোজিট মিসম্যাচ হচ্ছে কিনা, আমার ওই শর্ট টার্ম লোনের সাথে শর্ট টার্ম ডিপোজিটের মিসম্যাচ আছে কিনা, এইগুলো বেসিক্যালি ফাইন্ড আউট করার জন্য প্রতিদিন সকালে রিসোর্স পজিশনটা বের করা হয়। সেই রিসোর্স পজিশনে যেমন এই ডিপোজিটের থাকে, প্লাস মাইনাস থাকে, গ্রোথ থাকে, লোনের প্লাস মাইনাস থাকে, আগের দিনের সাথে গ্রোথ থাকে, তেমনি এখানে কয়েকটা পয়েন্ট থাকে, সিআরআর কত পার্সেন্ট আছে, এসএলআর কত পার্সেন্ট আছে, এডি রেশিও কত পার্সেন্ট আছে। এই সবগুলো পয়েন্ট এই রিসোর্স পজিশনটা থাকে, যেটা এক শর্টে ম্যানেজমেন্ট লেভেল দেখতে পারে। ট্রেজারি ডিপার্টমেন্টের যে হেড থাকেন তিনি দেখেন, আমাদের যে এমডি স্যার থাকেন তিনি দেখেন, অথবা যে অ্যালকো কমিটির যে হেড থাকেন তিনি দেখেন। এইটাকে বলা হচ্ছে রিসোর্স পজিশন। আর স্যার রিসোর্স পজিশনটা কি স্যার ব্রাঞ্চ লেভেলে কি খুব একটা বেশি দরকার আছে? আমরা যখন দিলকুশা ব্রাঞ্চে ছিলাম, আমাদের প্রিন্সিপাল ব্রাঞ্চে আমি যখন কাজ করতাম, আমি তখন এটা তৈরি করছিলাম, এবং ওই সময় আমাদের
যে রফিক স্যার ছিলেন, পরে সাউথ বাংলার যে এমডি, সাউথ বাংলার এমডি হলেন আর কি রফিক স্যার, উনি আর কি এটা খুব পছন্দ করতেন। তো উনি আমাকে একদিন ডাকলেন, ডাকার পরে বললেন যে রিসোর্স পজিশন কি জানো? আমি বললাম স্যার রিসোর্স পজিশন তো নাম শুনি নাই। তো বললো যে রিসোর্স পজিশনটা হচ্ছে এরকম একটা জিনিস। তো তারপর আমি বের করলাম, বের করার পর আমাদের যে এইচআর হেড আছে ফয়সাল ভাই, উনি আমার ইনচার্জ ছিল। তো ওনার সাথে কথা বললাম, কথা বলার পরে ফয়সাল ভাই আর আমি এটা মিলে তৈরি করে স্যারের কাছে গেলাম। স্যার এটা দেখলো যে হ্যাঁ ঠিক আছে। এরপর থেকে আমাদের ব্যাংকে কিন্তু যেগুলো প্রিন্সিপাল ব্রাঞ্চ বা যেগুলো বড় যে ব্রাঞ্চ গুলো আছে, আমি জানি না ছোট ব্রাঞ্চ গুলো তৈরি করে কিনা, কিন্তু মহাখালী ব্রাঞ্চ, বনানী ব্রাঞ্চ, গুলশান ব্রাঞ্চ, ধানমন্ডি ব্রাঞ্চ, বিকুশা ব্রাঞ্চ, এরা সবাই রিসোর্স পজিশন বের করে। এবং আমাদের এমডি স্যারের প্রতিদিনের, ওই রফিক স্যার তো আমাদের ব্যাংকে নাই, কিন্তু এমডি স্যারের কিন্তু এটা রিকোয়ারমেন্ট। এবং নট অনলি এমডি স্যার, এখন তো শাহজালাল ব্যাংকের মোসলে স্যার আছেন এমডি স্যার, শাহজালাল ব্যাংকের এমডি স্যারেরও খুব পছন্দ এই রিসোর্স পজিশন। এবং সাউথ বাংলার তো এমডি স্যারের খুব পছন্দ। এবং কয়েকটা দেখি যে আমি কয়েকটা ব্যাংকের যারা খুব সাউন্ড ব্যাংক আছে, সে সমস্ত ব্যাংকগুলো কিন্তু আপনারা যে সিটি ব্যাংকের এমডি স্যার তো রিসোর্স পজিশন পছন্দ। উনি একদিন একটা বক্তব্য দিচ্ছিল ওনার ব্যাংকের রিসোর্স পজিশন দেখে দেখে, আমি সেই মিটিং এ ছিলাম। তো দেখলাম যে সিটি ব্যাংকের এমডি স্যার খুব রিসোর্স পজিশন পছন্দ, ওনার কাছে ওই কাগজটা ছিল। ওই মিটিং এ আমরা বাংলাদেশ ব্যাংকে গেছিলাম একটা মিটিং এ, সেখানে দেখলাম যে আমি বাই এনি হাউস স্যারের পাশে বসেছিলাম। তো স্যার দেখলাম যে ওই রিসোর্স পজিশন দেখে বলতেছে। আমরা সিটি ব্যাংক এটা করে, তবে বেশিরভাগ ব্যাংক যেগুলো সাউন্ড ব্যাংক তাদের সবাই এটা করে। এবং ব্রাঞ্চ লেভেলে করলে ভালো, মানে আপনি আপনার জন্য, আপনি যদি যেহেতু ম্যানেজার, আপনি করলে আপনার সকালবেলা আপনি পজিশনটা জেনে ফেলেন, আপনার কোথায় কমতেছে কোথায় বাড়তেছে। তখন আমরা এই বিশেষ পজিশন থেকে কি করি, আমরা ব্রাঞ্চে ফোন দিই যে ভাই আপনার ব্রাঞ্চ থেকে যে ডিপোজিটটা চলে গেছে, তাহলে কি কারণে চলে গেল? তখন উনি আবার বলে যে আমার এই এফডিআর রেটটা বেশি চাইছিল, দিতে পারিনি। তখন আমরা বলি যে আপনি কি ট্রেজারিতে ফোন দিচ্ছিলেন, এফডিআর রেট বেশি চাইছিলেন? তখন বলে যে হ্যাঁ দিচ্ছি, চাইছি বলছিলাম, কিন্তু ট্রেজারি ইনচার্জ দেয় নাই। এরকম বিভিন্ন কারণগুলো আমরা শুনি আর কি। হ্যাঁ, তো এটা খুব ভালো, এটা দরকার। এবং ওই যে সোহেল ভাই, এডি রেশিওর ক্যালকুলেশনের সূত্র হচ্ছে এটা, জি টোটাল লোনস এন্ড অ্যাডভান্স ডিভাইডেড বাই টোটাল টাইম এন্ড ডিমান্ড লাইবিলিটিস প্লাস ইন্টারব্যাংক ডিপোজিট সারপ্লাস, প্লাস ইন্টারব্যাংক ডিপোজিট সারপ্লাস। তো এডি রেশিওর ক্যালকুলেশনটা, ইন্টারব্যাংক ডিপোজিট সারপ্লাসটা আমরা কিভাবে বের করি? আমরা অন্য ব্যাংক থেকে কি পরিমাণ ডিপোজিট আনছি আর অন্য ব্যাংকে কি পরিমাণ দিছি, ডিপোজিট ফ্রম আদার ব্যাংক মাইনাস ডিপোজিট উইথ আদার ব্যাংক। আমি বুঝাতে পারছি? জি স্যার। জি 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 এটা দিয়ে ইন্টারব্যাংক ডিপোজিট সারপ্লাস বের করি। এটা স্যার প্লাস হতে এটা পারে মাইনাস হতে পারে। স্যার যদি এটা কি স্যার ডিপোজিট উইথ আদার ব্যাংক, যেটা আমাদের অন্যান্য ব্যাংকে যে টাকাটা থাকে আমাদের বিভিন্ন নামে, যমুনা ব্যাংকের নামে যে টাকাটা থাকে এটা, এটা হ্যাঁ আর অন্য ব্যাংক আমাদের ব্যাংকে যদি কোনো অ্যাকাউন্ট খুলে টাকা রাখে এটা। আচ্ছা হ্যাঁ, আচ্ছা। এটা তো এইটা যদি প্লাস হয় তাহলে এই সূত্রের সাথে আসবে। যদি মাইনাস হয়, কোনো কারণে ধরেন আমি বেশি নিছি অন্য ব্যাংক থেকে, মাইনাস যদি হয়ে যায়, তাহলে এটা শূন্য ধরতে হবে। আমি বুঝাতে পারছি? আমি এই কথাটা বুঝাতে পারছি কিনা? ব্যাংক যদি ডিপোজিট সারপ্লাস হয় হ্যাঁ, তাইলে ক্লিয়ার স্যার, ক্লিয়ার। আসবে, আর যদি সারপ্লাস না হয় তাহলে এটা জিরো। তাহলে এটা জিরো। হ্যাঁ, তো এইভাবে আমরা এডি রেশিও ক্যালকুলেশনটা করি আর কি। হ্যাঁ, তো আমাদের কনভেনশনাল ব্যাংকের জন্য থাকতে হচ্ছে 87% ম্যাক্সিমাম, আর ইসলামী ব্যাংকের জন্য হচ্ছে 92%। এটা বাংলাদেশ ব্যাংকের সূত্র আর কি, বাংলাদেশ ব্যাংকের গাইডলাইন। আচ্ছা, এরপর হচ্ছে হোলসেল ব্রোয়িং গাইডলাইন। হোলসেল ব্রোয়িং গাইডলাইন, আমরা যে বিভিন্ন ব্যাংক থেকে যে আমরা টাকা ব্রো করে নিয়ে আসি, বিভিন্ন ব্যাংক থেকে আমরা কল মানি নিয়ে আসি, আমরা নোটিশ ডিপোজিট নিয়ে আসি। নোটিশ ডিপোজিটটা কি বলছিলাম মনে আছে? নোটিশ ডিপোজিটটা, কল ডিপোজিটটা তো মনে আছে মনে হয়, একদিনের জন্য টাকাটা নেই, 2 থেকে 14 দিন, জন্য টাকাটা নেই, সেটাকে বলে কল ডিপোজিট। আর 2 নোটিশ থেকে 2 থেকে অল্প সময়ের জন্য যে টাকা নিতে হবে। না 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 স্যার, 15 দিনের জন্য যেটা। 2 থেকে 14 দিন। 2 থেকে হ্যাঁ, 14 দিন। ভেরি গুড, রুতুল ভাই পারফেক্ট বলছে। 2 থেকে 14 দিনের জন্য আমরা যে ডিপোজিট গুলো অন্য ব্যাংক থেকে কালেক্ট করি, 2 থেকে 14 দিনের জন্য আমরা অন্য ব্যাংক থেকে যে ডিপোজিট গুলো কালেক্ট করি সেটাকে বলে নোটিশ ডিপোজিট। তো আমরা এরকম যে কল মানি গুলা নেই, কল ডিপোজিট গুলা নেই বা নোটিশ ডিপোজিট গুলা নেই, এইগুলোর একটা লিমিট আছে। এইগুলো একটা লিমিট আছে, সেটা হচ্ছে যে সমস্ত ব্যাংকগুলা প্রাইমারি ডিলার ব্যাংক না। প্রাইমারি ডিলার ব্যাংক যেমন ট্রেজারি, বিল বন্ড যারা ডিল করে, হ্যাঁ, তো এরকম প্রাইমারি ডিলার যে ব্যাংকগুলো আছে তাদের ক্ষেত্রে লিমিট হচ্ছে 100%। আর
যারা প্রাইমারি ডিলার ব্যাংক না তাদের ক্ষেত্রে লিমিট হচ্ছে 80%। তাদের ক্ষেত্রে লিমিট হচ্ছে 80%। এখন এইটার বের করার ক্যালকুলেশনটা কি? তো এইটার বের করার ক্যালকুলেশন হচ্ছে, ধরেন পিডি ব্যাংকের, ধরেন যে ব্যাংকগুলো পিডি ব্যাংক, যারা ট্রেজারি বিল বন্ড নিয়ে যারা ডিল করে, প্রাইমারি ডিলার ব্যাংক, হ্যাঁ, তো এই যে ব্যাংকগুলো আছে এদের এদের ক্ষেত্রে এরা হচ্ছে 100% পর্যন্ত আপনার যে পরিমাণ আপনার এলিজিবল ক্যাপিটাল আছে। এলিজিবল ক্যাপিটাল মানে কি? এলিজিবল ক্যাপিটাল মানে কি? হোয়াট ডু ইউ মিন বাই এলিজিবল ক্যাপিটাল? আনিস ভাই কিছু বলবেন? আচ্ছা, এলিজিবল ক্যাপিটাল হচ্ছে টোটাল ক্যাপিটাল। একটা ব্যাংকের যে টোটাল ক্যাপিটাল থাকে সেটাকে বলা হচ্ছে এলিজিবল ক্যাপিটাল। একটা ব্যাংকের যে টোটাল ক্যাপিটাল থাকে সেটাকে বলা হচ্ছে এলিজিবল ক্যাপিটাল। এই ক্যাপিটালের 100% পর্যন্ত যারা প্রাইমারি ডিলার ব্যাংক আছে তারা 100% পর্যন্ত টাকা গ্রো করে নিয়ে আসতে পারবে। মানে অন্য ব্যাংক থেকে কল ডিপোজিট বা শর্ট নোটিস ডিপোজিট আকারে নিয়ে আসতে পারবে, বিকজ অফ তার লিকুইডিটি ম্যানেজমেন্টের জন্য। আর যে সমস্ত ব্যাংকগুলার নন পিডি ব্যাংক তারা 80% পর্যন্ত এলিজিবল ক্যাপিটালের 80% পর্যন্ত হোলসেল বোরিং করতে পারবে। কি হোলসেল বোরিং? কল মানি, শর্ট নোটিস ডিপোজিট, এইগুলা। এরপর হচ্ছে আমাদের স্ট্রাকচার লিকুইডিটি প্রোফাইল। স্ট্রাকচার লিকুইডিটি প্রোফাইল স্ট্রাকচার লিকুইডিটি প্রোফাইল হচ্ছে আমাদের এএলএম যে ডিপার্টমেন্টটা আছে, আমাদের যে অ্যাসেট লায়াবিলিটি ম্যানেজমেন্টের যে ডেস্কটা আছে, এই ডেস্কটা বেসিক্যালি প্রতি কোয়ার্টারলি বেসিস আমাদেরকে এটা বাংলাদেশ ব্যাংকে পাঠাইতে হয় যে আমাদের ব্যাংকের 1 থেকে 3 মাস, 3 থেকে 6 মাস, 6 থেকে 12 মাস, 12 মাস এবং ডিপোজিট কিভাবে আছে, ডিপোজিট গুলো কিভাবে আছে। আমাদের 1 থেকে 3 মাস, 3 থেকে 6 মাস, 6 থেকে 9 মাস, 9 থেকে 12 মাস, 12 মাস এবং লোন গুলো কিভাবে আছে। এখন 1 থেকে 3 মাসের ডিপোজিট এইভাবে আছে, ধরুন সে ফর এক্সাম্পল 1 থেকে 3 মাসের ডিপোজিট আছে 100 টাকা, 1 থেকে 3 মাসের লোন আছে আমার 80 টাকা, 1 থেকে 3 মাসের 3 থেকে 6 মাসের ডিপোজিট আছে আমার 150 টাকা, লোন আছে আমার 120 টাকা। এইভাবে একটা স্ট্রাকচার প্রোফাইল, লিকুইডিটি প্রোফাইল তৈরি করা হয় ডিপোজিটের এগেইনস্টে এবং লোনের এগেইনস্টে। এটাকে বলে ম্যাচুরিটি প্রোফাইল। এটাকে বলা হচ্ছে ম্যাচুরিটি প্রোফাইল, ব্যাংকের ম্যাচুরিটি প্রোফাইল। এইটা দিয়ে আসলে ব্যাংক দেখে যে এই ব্যাংকের আসলে অ্যাবিলিটি কি পরিমাণ আছে, সে যে লোন কি অনেক বেশি দিয়ে ফেলছে কিনা, ডিপোজিটের এগেইনস্টে সে কি লোন অনেক বেশি দিয়ে ফেলছে কিনা, সেটা দিয়ে আসলে বেসিক্যালি দেখে যে তার ম্যাচুরিটিতে কোনো মিসম্যাচ আছে কিনা। মানে সে যে টার্ম বেসিসে যে ডিপোজিট দিছে, টার্ম বেসিসে লোন দিছে, সেক্ষেত্রে তার কোনো মিসম্যাচ আছে কিনা, সেটা বেসিক্যালি এখানে ফাইন্ড আউট করে। আচ্ছা, আমি কি এই জিনিসটা বুঝাইতে পারছি, এই লিকুইডিটি প্রোফাইলটা? জি স্যার। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের যে কন্টিনজেন্সি, আমরা যে বিজনেস গুলো করে থাকি, আমাদের যে কন্টিনজেন্ট লাইবিলিটি, কন্টিনজেন্ট যে অ্যাসেট আছে, আমরা যে ফরেন এক্সচেঞ্জ যে বিজনেস গুলো করে থাকি, ব্যাংকার লাইবিলিটি গ্যারান্টি, আমাদের এলসি গ্যারান্টি বিজনেস যেগুলো করে থাকি, সেইগুলো সঠিকভাবে প্ল্যান করতে হবে। আমরা নষ্ট অ্যাকাউন্ট ফান্ডে আমার কি ক্রেডিট ব্যালেন্স আছে না ডেবিট ব্যালেন্স আছে, সেইগুলো আমরা কিভাবে রাখছি, এটা কত পজিটিভ আছে না নেগেটিভ ব্যালেন্স আছে, সেই প্ল্যানটা আর কি, সেইগুলোর ক্ষেত্রে আর কি এই কন্টিনজেন্সি প্ল্যান বলে আর কি। আমাদের যেটা কন্ট্রা আইটেম বলে, আমাদের ব্যালেন্স শিটে যেটা কন্ট্রা আইটেম হিসেবে থাকে। তো এই যে কটা আমি বললাম আর কি, এই যে 7টা, এই 7টা নিয়ে কেউ কোনো কনফিউশন? এখান থেকে মোটামুটি একটা পরীক্ষা আসবে কিন্তু, মানে এই লিকুইডিটি ম্যানেজমেন্ট থেকে পরীক্ষা অবশ্যই আসবে। এই 7টা নিয়ে কেউ কনফিউশন আছে? বুঝতে পারছি স্যার মোটামুটি। আচ্ছা, ঠিক আছে। স্যার এখানে তো মোটামুটি স্যার ম্যাক্সিমাম শর্ট কোশ্চেন আসবে স্যার, হ্যাঁ, মানে যেগুলো এগুলো মোটামুটি শর্ট ছোট ছোট প্রশ্ন স্যার আসবে এখান থেকে। এগুলো শর্ট নোটও আসতে পারে, আপনার কাছে ঘুরায় কোন একটা ঘুরায় প্রশ্ন চাইতে পারে যে কিভাবে এই যে লিকুইডিটি ম্যানেজমেন্টের যে লিকুইডিটি কাভারেজ রেশিওটা কেন ব্যাংকের দরকার হয়, হোয়াট ডু ইউ মিন বাই লিকুইডিটি ম্যানেজমেন্ট, হোয়াই লিকুইডিটি কাভারেজ রেশিও ইজ নিডেড ফর ব্যাংক, হ্যাঁ, উইথ মানে এক্সপ্লেন উইথ ক্যালকুলেশন। তো ক্যালকুলেশন যদি দেয় তখন আপনার ধরেন ওই যে আমি যে ক্যালকুলেশনটা আপনাকে দেখাইলাম অঙ্ক সহকারে, তখন ওই অঙ্ক সহকারে দেখাইতে হবে, এই সূত্রটা দিয়ে অঙ্ক সহকারে দেখাইতে হবে। এইভাবে প্রশ্নগুলো যেতে পারে, 10 থেকে 15 মার্কের প্রশ্ন আসতে পারে।
আবার যদি বলে যে টুলস অফ লিকুইডিটি ম্যানেজমেন্ট এক্সপ্লেন ইন ব্রিফলি, সেটি তৎক্ষণাৎ একটা দিয়ে দিতে পারে। তখন আপনার প্রত্যেকটা দিয়ে 2 লাইন করে লিখে, সূত্র মনে থাকলে ভালো, না থাকলে লেখার দরকার নেই, সূত্র ভুলে গেলে তো পুরোটাই ভুল। এই জন্য যদি এই টুলস অফ লিকুইডিটি ম্যানেজমেন্ট আছে, পুরো সবগুলো নাম দিবেন, নাম দিয়ে 1 লাইন করে প্রত্যেকটা এগেইনস্ট লিখে দিবেন। সেক্ষেত্রে সূত্র ইউজ করবেন না। আচ্ছা, এরপর আমাদের অ্যালকো মিটিং। অ্যালকো মিটিংটা আমাদের প্রতি মাসে ব্যাংকে হয়ে থাকে, অ্যাসেট লায়াবিলিটি মিটিং, যেটা আমাদের ব্যাংকের প্রত্যেকটা ব্যাংকে মাসে একবার করে হয়ে থাকে, মিনিমাম অ্যাটলিস্ট একবার করে হয়ে থাকে। তো অ্যালকো মিটিং এর কাজ কি? আমাদের যে মেইন যে কি প্যারামিটার গুলো আছে, আমাদের ডিপোজিট লোনের যে কি প্যারামিটার, আমাদের ফরেন এক্সচেঞ্জের কি প্যারামিটার গুলো আছে, আমাদের সিআরআর, এসএলআর, এলসিআর, এনএসআর এই পজিশন গুলো কিভাবে আছে, আমাদের ব্যালেন্স শিটের পজিশন কিভাবে আছে, হ্যাঁ, আমাদের যে ম্যাচুরিটি প্রোফাইলটা কিভাবে আছে, আমাদের ইনভেস্টমেন্ট প্রোফাইলটা কিভাবে আছে, আমাদের লিভারেজ রেশিওটা কিভাবে আছে, আমাদের কন্টিনজেন্সি প্ল্যানটা কিভাবে আছে, আমাদের স্ট্রাকচার প্রোফাইল কিভাবে আছে, এই সবগুলো বেসিক্যালি এই অ্যালকো মিটিং এ আলাপ আলোচনা করা হয়। অ্যালকো মিটিং এ আলাপ আলোচনা করে। অ্যালকো মিটিং এ সাধারণত হেডেড বাই থাকে হচ্ছে আমাদের এমডি স্যার, ম্যানেজিং ডিরেক্টর, আর সাথে থাকে হচ্ছে ট্রেজারি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট। তো এইখানে ওই ট্রেজারি ম্যানেজমেন্টের ডিপার্টমেন্ট এবং অন্যান্য ডিপার্টমেন্ট থাকে, যেমন আমাদের ফাইন্যান্স ডিপার্টমেন্ট, এটা আমি আগের শিটে দিছিলাম আপনাদের। ফাইন্যান্স, স্যার। হ্যাঁ, এরকম ওরা থাকে। যদি কোনো কারণে ওই ডিপার্টমেন্টে হেড না থাকে, তাহলে তার একজন, তার যে প্রতিনিধি, তার প্রতিনিধি হিসেবে যে কাউকে ওই ডিপার্টমেন্ট থেকে পাঠাবে, তিনি প্রতিনিধি পাঠাইতে হবে, যে ওখানে কোনো কোশ্চেন অ্যারাইজ হতে পারে সেই ডিপার্টমেন্ট নিয়ে, অথবা কোনো কিছু কোনো গাইডলাইন থাকতে পারে সেই ডিপার্টমেন্ট নিয়ে, তখন সেটা ওই সে নোট ডাউন করে নিয়ে আসে ওই ডিপার্টমেন্ট থেকে। আচ্ছা, যদি মনে করেন যে অ্যালকো মিটিং নিয়ে কোনো প্রশ্ন যদি এসে থাকে পরীক্ষায়, তাহলে সবগুলো পয়েন্ট লেখার দরকার নেই। হ্যাঁ, পয়েন্ট যদি লিখতে চান তাহলে কিন্তু পয়েন্ট গুলো বলে দেবো, দেখাই নিবেন। আপনাদের শিট আছে? শীটটা স্যার প্রিন্ট দিতে পারি না। আচ্ছা, শিট হচ্ছে 1 নাম্বার, হ্যাঁ 1 নাম্বার, জি স্যার। 3 নাম্বার, 4, 5, 6, 4, 5, 6, 8, 8, 9, 10, 11। 9, 10, 11। আমি কি আবার বলবো? না এক স্যার, নাম্বার, 1 নাম্বার 3, 4, 5, 3, 4, 5, 3, 4, 5, 6, 8, 9, 10, 11। 9, 10, 11। 11টা। কি রোলস এন্ড রেসপন্সিবিলিটি অফ দ্য অ্যাসেট লায়াবিলিটি ম্যানেজমেন্ট ডেস্ক। আমাদের যে, আমি একটু আগে মানে ক্লাস শুরুর আগে বলছিলাম, আমাদের ট্রেজারি ডিপার্টমেন্টে তিনটা আলাদা সেক্টরে ভাগ করা হয়। একটা ফ্রন্ট অফিস, মিড অফিস এবং ব্যাক অফিস। এই ফ্রন্ট অফিসের ভিতরে একটা ডেস্ক তৈরি করা, যেটা অ্যাসেট লায়াবিলিটি ম্যানেজমেন্ট ডেস্ক। এই অ্যাসেট লায়াবিলিটি ম্যানেজমেন্টের ডেস্ক যে একজনকে হেড করে রাখা হয়, তার কাজ হচ্ছে আমাদের যে অ্যাসেট এবং লায়াবিলিটি যে প্রোডাক্ট গুলো আছে, সেগুলোর গ্রোথ কিভাবে হচ্ছে, গ্রোথ কতটুকু আছে, আদৌ গ্রোথ হচ্ছে না নেগেটিভ গ্রোথ হচ্ছে, পজিটিভ গ্রোথ হচ্ছে, সাস্টেনেবল পজিশনটা কিভাবে আছে, আমাদের পজিশনটা কিভাবে আছে, আমাদের মানি মার্কেটে কোন কোন কম্পোনেন্ট গুলো থাকে, মানি মার্কেটের কম্পোনেন্ট গুলো কি কি? ট্রেজারি বিল, কমার্শিয়াল পেপার, উপরে পেপার স্যার, ট্রেজারি বিল। হ্যাঁ, ভেরি গুড, ভেরি গুড। মনে আসতে হবে, সার্টিফিকেট অফ ডিপোজিট, ব্যাংকের অ্যাকসেপ্টেন্স। আচ্ছা, তো আমাদের মানি মার্কেটের পজিশনটা দেখা। একটু আগে যে জিনিসগুলো আমরা দেখলাম না, এই যে অ্যালকো মিটিং এ যেগুলা, এই যে 1, 3, 4, 5, 6, যদি কেউ মনে না থাকে, তাহলে সে কি রোলস এন্ড রেসপন্সিবিলিটি অফ এলএম ডেস্ক যদি আসে, তাহলে ওই পয়েন্ট গুলো লিখে দিবেন। শুধু একটা লাইন, এই 2টা লাইন অ্যাড করবেন। এই 2টা লাইনের সাথে বাকি পয়েন্ট গুলো লিখে দিবেন। আমি বুঝাতে পারছি? যদি মানে এগুলো সব মুখস্থ তো মনে থাকবে না, এখন তো অনেক পয়েন্ট থাকবে এবং আগের শিটগুলো তো অনেক পয়েন্ট আছে। তো এগুলো ছোট করে পড়ার সিস্টেমটা হচ্ছে এরকম, এই 2টা পয়েন্ট প্রথমে লিখবেন, তারপর ওইখানকার থেকে ওই বাকি পয়েন্ট গুলো নিয়ে আসবেন।
আমরা এই এই যে জিনিসগুলো নিয়ে কাজ করলাম, এই যে জিনিসগুলো নিয়ে কাজ করতেছি আমাদের অ্যালকো মিটিং এ, সেইটাকে ওই মিটিং শেষ হওয়ার পরে একটা পুরোটা একটা ড্রাফট পেপার তৈরি করতে হয়, যে আমরা মিটিং এ কোন কোন ইস্যুগুলো নিয়ে আলাপ আলোচনা করছিলাম, সেটাকে বলা হচ্ছে অ্যালকো পেপার। সেটাকে বলা হচ্ছে অ্যালকো পেপার। সেখানে মিটিং এ কি আলাপ আলোচনা হয়েছিল, সেখানে কোনো গাইডলাইন আছে কিনা, সেখানে কোনো সাজেশন আছে কিনা, সেইগুলোকে যে ড্রাফট পেপার আমরা তৈরি করি সেটাকে বলা হচ্ছে অ্যালকো পেপার। এই অ্যালকো পেপারটা একটা মিনিটস আকারে তৈরি করে পরবর্তী মিটিং এর আগে এইটা পাস করা হয়, যে আমরা গত মিটিং এ যে ডিসিশন গুলো নিয়েছিলাম, যে গাইডলাইন গুলো নিয়েছিলাম, যে সাজেশন গুলো নিয়েছিলাম, যে অ্যানালাইসিস গুলো করছিলাম, সেগুলো একটা মিনিট আকারে করে পরবর্তী মিটিং এ পূর্বে এটা পাস করা হয়, এবং সেটাকে বলা হচ্ছে মিনিটস পেপার। মিনিটস, অ্যালকো পেপার মিনিটস। আচ্ছা, এই অ্যালকো পেপারের কন্টেন্টস কি কি থাকে, তাহলে লাস্ট মিটিং এর কি আলোচনা হয়েছিল সেটাকে এই মিটিং এ কনফার্ম করা, নেক্সট মিটিং এ কনফার্ম করা, কোন কোন অ্যাকশন গুলো নেওয়া হয়েছিল সেগুলোকে আমরা আসলে অ্যাকশন গুলো নিচ্ছি কিনা সেগুলোকে রিভিউ করা। আমাদের সাথে অন্য ব্যাংকের আমাদের আসলে মার্কেট কন্ডিশনটা কেমন, আমাদের অন্য ব্যাংকের সাথে আমাদের ইকোনমিক পর্যায়ে কেমন আছে, আমাদের ব্যাংকের আউটলুকটা কেমন আছে, আমাদের ব্যালেন্স শিট এবং লিকুইডিটি লিমিট আমরা যেটা আছে, আমাদের যে লিমিট গুলো আছে, যেমন এডি রেশিওর যে লিমিট আছে, আমাদের এলসিআর এর যে লিমিট আছে, আমাদের এনএসসিআর এর যে লিমিট আছে, আমাদের লোন এন্ড ডিপোজিটের যে লিমিট আছে, সেইগুলো আমরা ঠিকমতো মেনটেন করতেছি কিনা, লিকুইডিটি লিমিট গুলো আমরা ঠিকমতো মেনটেন করতেছি কিনা। আমরা সিআরআর মেনটেন করা 4% মেনটেন করার কথা, আমাদের হোলসেল ব্যালেন্স মেনটেন করার কথা, সেগুলো আমরা মেনটেন করতেছি কিনা, সেই রেগুলেটরি কমপ্লায়েন্স গুলো আমরা মেনটেন করতেছি কিনা, এগুলো হচ্ছে অ্যালকো পেপারের কন্ট্রাক্ট পেপার থাকে। আমাদের টপ ডিপোজিটর কারা আছে, আমাদের টপ গ্রোয়ার কারা আছে, আমাদের ডিপোজিট এবং লোনের মুভমেন্ট কেমন আছে এবং প্রজেকশন কেমন হইতে পারে, 3 থেকে 6 মাসের এই প্রজেকশন গুলো এর মধ্যে দেওয়া। আমাদের লেন্ডিং রেট এবং ডিপোজিট রেট অন্য ব্যাংক থেকে কম আছে না বেশি আছে, যদি কম থাকে তাহলে আমাদের সেটা আসলে ওই পর্যায়ে নিয়ে যেতে হবে কিনা, আমাদের কাস্টমারদের কাছে আসতেছে কিনা, সেগুলো অ্যালকো পেপারের কন্টেন্ট। এরপর হচ্ছে আমাদের ট্রেজারি, ফ্রন্ট অফিস, মিড অফিস এবং ব্যাক অফিস, এই 3টা ফাংশন আসতে পারে। এটা কিন্তু আমি আগে একদিন পড়াইছিলাম আপনাদেরকে, কিন্তু তারপরে এখানে যেহেতু এই শীটে আছে, তো এই শীটের ভিতরে আমি দিয়ে দিচ্ছি এবার, যে ফ্রন্ট অফিসের কাজ হচ্ছে আমার যে কোনো ধরনের বিজনেসের, ফরেন এক্সচেঞ্জ জিনিসের বিজনেসের আমার ডিসিশন নেওয়া। ফ্রন্ট অফিসের কাজ হচ্ছে ডিসিশন নেওয়া আমার ফরেন এক্সচেঞ্জ বিজনেসের ক্ষেত্রে, আমার ট্রেজারি ডিপার্টমেন্টের ডিলিং এর ক্ষেত্রে, যে কোনো ধরনের ডিলিং এবং বিজনেসের ক্ষেত্রে ডিসিশন নেওয়া। ডিসিশন নিয়ে এটা হচ্ছে ফ্রন্ট অফিসের কাজ, ডিসিশন নিয়ে অ্যাপ্লাই করা। আর মিড অফিসের কাজ হচ্ছে সেটাকে রিসার্চ এবং অ্যানালাইসিস করা। রিসার্চ এবং অ্যানালাইসিস করা, এখানে কোনো রিস্ক আছে কিনা, কি রিস্ক আছে, কোন ধরনের রিস্ক আছে, রিস্ক কিভাবে মিনিমাইজ করা যায়, সেটা হচ্ছে মিড অফিসের কাজ। আর ব্যাক অফিসের কাজ হচ্ছে ওই যে কাজগুলো করলো সেখানে কোনো ভুল ত্রুটি সে রিকনসিলেশন করা, সেটাকে রিকনসিলেশন করা। মনে আছে কিনা এই কথাগুলো আগে একদিন বলছিলাম? জি স্যার। জি স্যার, আসছে। তাহলে এইটা এখান থেকে আপনারা তাহলে ওইভাবে এইটা পড়ে যদি ফাংশন আসে। আর এখান থেকে পয়েন্ট আমি বললাম না, নিজেদের মতো করে যেগুলো মনে থাকে সেগুলোকে অ্যাড করে নিই। আর ট্রান্সফার প্রাইসিং অফ অ্যাসেট লাইবিলিটিস অনেক সময় পরীক্ষায় আসতে পারে। ট্রান্সফার প্রাইসিং অফ অ্যাসেট লাইবিলিটিস, এটা আমরা আমাদের ব্যাংকের ক্ষেত্রে আমরা এটা অ্যাড করছি, যদি আমরা অ্যাপ্লাই করতে পারিনি এখন। এই ট্রান্সফার প্রাইসিংটা আমরা নতুন আমাদের একটা সফটওয়্যার নিয়ে আসছে, সেই সফটওয়্যার আমরা অলরেডি ইনপুট করছি, কিন্তু আমরা এখন আউটপুট বের করতে পারি। ট্রান্সফার প্রাইসিংটা কি জিনিস? ট্রান্সফার প্রাইসিংটা হচ্ছে ডিপোজিটের প্রোডাক্টের সাথে লোনের প্রোডাক্টের প্রাইস সেট করা। যেমন ধরেন আমার যে ডিপোজিটটা কারেন্ট ডিপোজিট, আমি কি এটা ইন্টারেস্ট দিই? না। আমি কারেন্ট ডিপোজিট ইন্টারেস্ট দিই না। কেন দিই না? যে কোনো সময় টাকা উঠাই নিতে পারে, এটা তার ওপেন করা আছে, এই এটা জন্য যে আমরা কোনো রিস্ক সময় নিতে পারি। টাকা নিয়ে যেতে পারে। হুম। তাহলে আমি সেভিংসে তো যে কোনো সময় টাকা নিতে পারে, তাহলে ওরা ইন্টারেস্ট দিই কেন? তো বলা আছে, আমরা আসলে এরা প্র্যাকটিক্যাল যাই হোক, নোটিশ বলা থাকে যে এরা ঠিক আছে নোটিশটা নিতে পারবে না। 7 days নোটিশ দিতে হয় স্যার, 7 days। না, সেভিংসের ক্ষেত্রে তো কোনো নোটিশ দেওয়া লাগে না। বেশি নিলে এমনি নর্মালি দেওয়া লাগে না, কিন্তু স্যার এমনি তো ইয়েতে আছে তো স্যার 7 days নোটিশ দিতে হয়। আসলে সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে সেভিংস এর নোটিশ দিতে আছে, এসএনডি এর ক্ষেত্রে, সেভিংস এর ক্ষেত্রে নাই। এসএনডি এর ক্ষেত্রে 7 days নোটিশ দিতে হয়, এটা বলা আছে বইতে। হ্যাঁ, আচ্ছা। তো সেভিংস এর ক্ষেত্রে আমরা দেখি যে সেভিংস তো বেশিরভাগ হাউস হোল্ড রাখে। হাউস হোল্ড মানে বোঝেন তো? সেভিংস এর ক্ষেত্রে বেশিরভাগ রাখে হচ্ছে যারা এই যে আমাদের যারা আমার ভাবি, আপনার ভাবি, হ্যাঁ, তারপরে আমাদের যারা ওই যে চাকরিজীবী, তারা অল্প অল্প করে টাকা জমায় আর কি, যারা সঞ্চয় করে, তারা বেসিক্যালি সেভিংস এ রাখে। আর
কারেন্ট ডিপোজিটের ক্ষেত্রে হচ্ছে ব্যবসায়ীরা টাকা রাখে। তো ব্যবসায়ীরা যদি টাকা রাখে ওরা কি করে, ওদের কিন্তু হাউস হোল্ডাররা কিন্তু কারেন্ট ডিপোজিট খুলতে পারে না, ব্যবসায়ীরা কারেন্ট অ্যাকাউন্ট খুলে। তো এই ক্ষেত্রে ওরা কি করে, টার্ন ওভার, ওরা টাকা নেয় তোলে, টাকা নেয় ই করে, এই জন্য ওদের টাকা দিয়ে ব্যাংক কোনো ইনভেস্ট করতে পারে না, এই জন্য ওদের কোনো ইন্টারেস্ট দেওয়া হয় না। এই জন্য ডিপোজিটের প্রোডাক্ট দেখে সেই ডিপোজিটের প্রোডাক্টের সাথে সেট করে আমরা যখন লোনের প্রোডাক্টের প্রাইস সেট করি, এটাকে বলা হচ্ছে ট্রান্সফার। আমরা লিকুইডিটি ফান্ডের আমাদের যে ডিপোজিটের প্রোডাক্ট আছে সেটার সাথে সেই প্রোডাক্ট ওয়াইজ, ডিপোজিট প্রোডাক্ট ওয়াইজ আমরা যখন ইন্টারেস্ট রেট সেট করে, আমরা যখন লোনের ইন্টারেস্ট রেট সেট করি ওই অনুসারে, সেটাকে বলা হচ্ছে ট্রান্সফার প্রাইসিং। আমি বুঝাতে পারছি? জি স্যার। তো এটা বেসিক্যালি স্যার ফাইন্যান্স ডিপার্টমেন্ট অ্যাভারেজে ঠিক এবং করা হয় এই যে রেট গুলো অ্যাভারেজ করে ঠিক করা হয়, বুঝি মানে নাই। ডিপোজিটের অ্যাভারেজ ইন্টারেস্ট রেটের সাথে লোনের অ্যাভারেজ ইন্টারেস্ট রেট এরকম কিছু? না না না, প্রত্যেকটা পার্টিকুলার ডিপোজিট প্রোডাক্ট ধরে ধরে, প্রত্যেকটা পার্টিকুলার ডিপোজিট প্রোডাক্ট ধরে ধরে রেট সেট করা হয়। প্রত্যেকটা লোনের প্রত্যেকটা প্রোডাক্ট ধরে ধরে রেট সেট করা হয়। এটাকে বলা হচ্ছে, এটা একটা রিপোর্ট যায় বাংলাদেশ ব্যাংকে। এই রিপোর্টটার নাম হচ্ছে BR-15। এই রিপোর্টটার নাম হচ্ছে BR-15, যেটা হেড অফিস থেকে বাংলাদেশ ব্যাংকে পাঠানো হয় প্রতি মাসে। এই রিপোর্টটার নাম হচ্ছে BR-15, এবং এই প্রত্যেকটা প্রোডাক্ট ধরে ধরে যখন ডিপোজিটের রেট, লোনের রেট সেট করা হয়, এবং এটা BR-15 নামে বাংলাদেশ ব্যাংকে প্রতি মাসে পাঠানো হয় RIT-র মাধ্যমে। আচ্ছা, তো মোটামুটি আমি মনে হয় সবাইকে বুঝাতে সক্ষম হয়েছি। আর আজকের ক্লাস থেকে কিন্তু প্রশ্ন একটা হবেই, যেভাবে ঘুরায় পেঁচায় বিভিন্ন রকম ভাবে আসতে পারে। তো ভালো থাকবেন সবাই। ক্রেডিটের ক্লাস যাদের আছে তারা ক্রেডিটের ক্লাস করবেন, সময় আমাদের খুব কম। তো আমি চাচ্ছিলাম এই সপ্তাহের ভিতরে বা আবার ধরেন যে কালকেও একটা ক্লাস নিতে। তো আপনারা যদি চান, এখন ধরেন আমি যদি ক্লাস নিতে চাই, আবার তো যদি শোয়েব ভাই বলে যে স্যার ক্লাস তো বেটাইমে হয়ে যাচ্ছে, স্যার রিস্ক ম্যানেজমেন্টের ক্লাস না ট্রেজারির ক্লাস? আমি কালকে একটা রিস্ক ম্যানেজমেন্টের ক্লাস নিতে যাচ্ছিলাম। আচ্ছা জি স্যার, হ্যাঁ স্যার পারবো আপনারা স্যার। চান তাহলে কালকে একটা রিস্ক স্যার ম্যানেজমেন্টের ক্লাস নিব। যদি স্যার জি আপনারা স্যার 10টায় পারবো। দিবেন স্যার, 10টায় হ্যাঁ কালকে 10টায় নিব, হ্যাঁ। জি স্যার। যদি চান তাহলে কালকে আবার সোমবারে আবার একটা আরেকটা ক্লাস নিব, ক্রেডিট প্রশ্ন অথবা করা ট্রেজারি। যাবে? অসুবিধা নাই স্যার, অসুবিধা নাই স্যার, অসুবিধা নাই, নেন, কারণ আমি আমাদের পরীক্ষা চাচ্ছিলাম, চলে আসছে, সময় পাবো না তো। স্যার সময় নেই স্যার, নিয়ে নেন স্যার সবগুলো। আমি এই জন্য চাচ্ছিলাম যে পরপর করে ক্লাসগুলো নিয়ে নিতে, আপনাদের যদি সমস্যা না থাকে তাহলে আমি স্যার নিয়ে নিব। পার্টিসিপেন্ট তাই সবাই তো জয়েন করবে না, আমরা মোটামুটি যারা ম্যাক্সিমাম জয়েন করে এইভাবে নিয়ে নিলে হবে। আচ্ছা ঠিক স্যার আছে। 10টায় দিলে স্যার আশা করি স্যার কোনো সমস্যা নাই স্যার, কোনো সমস্যা নাই আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ। ভালো থাকবেন সবাই, হ্যাঁ। আচ্ছা জি একটা স্যার, জি প্রশ্ন করতে হবে না। আর স্যার কি এই লিঙ্কটাই থাকবে স্যার? এই লিঙ্কটাই থাকবে, ক্রেডিটের ক্লাস এই লিঙ্কে হবে 10টায়। আচ্ছা ওকে স্যার। স্যার একটা প্রশ্ন ছিল, স্যার স্যার একটা প্রশ্ন ছিল হ্যাঁ বলেন ভাই, বলেন। যে স্যার শুধু ইয়েস নোতে বললে হবে আর কি। স্যার আমাদের এই টপিক বা সামনের টপিক গুলোতে কোনোভাবে অফশোর ব্যাংকিং বা সেল ব্যাংকিং এর কোনো বিষয় থাকবে কিনা স্যার? বুঝি নাই, Just, থাকলে মানে এই বুঝি নাই। সামনে যে ক্লাসগুলো হবে স্যার, ট্রেজারি ম্যানেজমেন্টের সামনে ক্লাসগুলোতে হ্যাঁ, কোনোভাবে কি কোথাও অফশোর ব্যাংকিং বা সেল ব্যাংকিং নিয়ে কোনো বিষয় থাকবে কিনা স্যার? এটা আসলে আপনাদের পুরো সিলেবাসে যেভাবে আছে সেভাবে আমরা পড়াচ্ছি, মানে অফশোর সিলেবাসের বাইরে আমরা কিছু পড়াচ্ছি না। যেমন এখানে আমার এখন বাকি যে 3টা কম্পোনেন্ট আছে, মডুল আছে, হ্যাঁ, এখানে আপনার ইসলামী ব্যাংক এবং অফশোর ব্যাংকের কোনো জিনিস নাই, ঠিক আছে? অফশোর ব্যাংকিং এবং ইসলামী ব্যাংকের কিছু নাই, সুতরাং এটা এখানে আসবে না। এবং অফশোর ব্যাংকিং নিয়ে আমি মনে হয় কোন একটা সাবজেক্টে পড়াইছি অলরেডি, এটা আপনাদেরই কারো পড়াইছি। ক্রেডিটে নাকি রিস্ক ম্যানেজমেন্ট পড়াইছি, আমার ঠিক খেয়াল নেই, নাকি ফার্স্ট পার্টে পড়াইছি। আর ইসলামী ব্যাংক নিয়ে ফার্স্ট পার্টে পড়াইছি। ইসলামী ব্যাংকে মাইন্ডারের ভিতরে একটা সাবজেক্ট ছিল ইসলামী ব্যাংক নিয়ে, সেটা মাইন্ডারের ভিতরে, মাইন্ডারের ফাইন্যান্সিয়াল ভিতরে ছিল, ওখানে পড়াইছি। তো এই যেখানে মানে সিলেবাসের বাইরে আমরা টাচ করতেছি না আর কি। যদি আপনার কোনো পার্টিকুলার কোনো নোট লাগে এই স্যার রিলেটেড, আরেকটা বিষয় স্যার, ওই যে আসলে যেটা বললেন স্যার, হ্যাঁ জি স্যার, স্যার আরেকটা বিষয় হচ্ছে যেটা সর্বশেষ বিষয় স্যার, যেটা বলছিলেন ট্রান্সফার প্রাইসিং। স্যার এই ট্রান্সফার প্রাইসিং যে এই ফুল বিষয়টা ক্যালকুলেশন করে কি যে আমাদের যে স্প্রেড রেট আছে এটা কি ট্রান্সফার প্রাইসিং এর মাধ্যমে করা হয় নাকি স্যার? ট্রান্সফার মধ্যে করুন। জি জি জি, আচ্ছা। আর স্যার আপনি স্যার ওই বিষয়টা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন স্যার, আমার কোনো ইন্টেনশন ছিল না আসলে।
মনে না কোনো না না, কষ্ট আমার দেওয়া। আসলে এমনি আজকে মন খারাপ ছিল, আসলে ওটা মাইন্ড করার সমস্যা কিছু নাই। কমছে আর আপনারা আপনিও আসলে মনে কষ্ট নেই না, আমার আমি আসলে একটু আজকে না 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 মনটা খারাপ ছিল বেশি। যাই হোক, অসুবিধা না নাই। স্যার, আমি কষ্ট নেই না। আমরা বিশেষ স্যার, ওই আমি এমন এক শাখায় আছি স্যার, আমার প্রতিদিন 9, 9:30, 8টা 9টা বাজে প্রতিটা দিন। আচ্ছা, আপনি বুঝতে কিন্তু পারছেন? পরবর্তী সবগুলো আমার ক্লাসে ধরুন অ্যাটেন্ড করেন, হ্যাঁ অ্যাটেন্ড করেন, কারণ কয়েকটা ক্লাস করেননি তো, এই জন্য গ্যাপ হবে। আর জি, রিভিউ এগুলো ক্লাসে অবশ্যই থাকে, রেকর্ডেড রিভিউ ক্লাসে ক্লাসগুলো অবশ্যই থাকে, আর রিভিউ ক্লাসে অবশ্যই থাকার চেষ্টা করেন, হ্যাঁ। আর আমরা যেগুলো অফিস থ্যাংক টাইমে ইউ ক্লাস স্যার। করবো ইনশাল্লাহ, সেগুলো ওই 9টার জি পরেই নিব, 9টার পরে নিব। জি 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 আর এই ক্লাসটা কয়টা থেকে নেবেন? পরের ক্লাসটা কম পরের ক্লাসটা 10টা থেকে নিতে চাইছিলাম, আর তো একটু এখন আগে তো নেন, কারণ 9:15-তে টাইম দিয়েছিলেন তো। না না, 10টায় টাইম দিছিলাম না। 9:15 টাইম দিয়েছিলেন। ওইটা তো এখন অলরেডি মনে হয় 10টা বেজে গেছে, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। তো আমি 15 মিনিট একটু রেস্ট নিয়ে আমি নিচ্ছি এবার, হ্যাঁ, 15 থেকে 20 মিনিট। আচ্ছা, 45-এ ক্লাস শুরু করে নেন। এখন কয়টা বাজে? এখন তো বাজে 9টা এখন বাজে 45। 37 বাজে। না, ওই 10টাই দেন, 10টাই দেন। আমি আচ্ছা, এখন একটু ই করে ঠিক আছে, ঠিক 10টাই আছে। দেন। ঠিক আছে।